আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে যে যেখান থেকে আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমার ক্লাসে জয়েন করছো, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া। সাকিব ভাইয়া কই, তাই না? সাকিব ভাইয়া আজকে নাই। ভাই একটু ব্যস্ত, যার কারণে ভাবলাম এই সুযোগে আমিও তোমাদের সাথে একটু দেখা করে আসি। এই হচ্ছে কথা। তো তোমাদের পড়াশোনার কি অবস্থা, বলো কেমন চলতেছে পড়াশোনা? আলহামদুলিল্লাহ, যাক খুবই ভালো। পরীক্ষার আর খুব বেশি দিন নাই, একদম হচ্ছে পরীক্ষা কি বলে, নকিং এট দ্য ডোর, তাই না? আচ্ছা, তাহলে খুব ভালো করে পড়াশোনা করতে হবে আমাদের। আচ্ছা, নাফিসা আক্তার নিশাত সে বারবার পড়তেছে ভাইয়া আমি নীলফামারী থেকে। আচ্ছা, একটা মেসেজ দেখছি ভাইয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থভাবে পরীক্ষা দিতে পারো সবাই, যেন এই কামনাই করি। অনেক অনেক দোয়া তোমাদের জন্য। ঠিক আছে, আজকে আমরা শুরু করব। দেখো, তোমাদের 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। আচ্ছা, জীবের বংশগতি ও বিবর্তন। বংশগতি জিনিসটা কি, তোমরা কখনো কি চিন্তা করছো যে একটা আম গাছ থেকে যে বীজটা হয়, সেই বীজটা রোপণ করে আম গাছই হয়, কখনো কাঁঠাল গাছ হয় না কেন? এটা মাথার মধ্যে কি কখনো চিন্তা করছো? বা একটা মানুষ, একজন ছেলে একজন মেয়ের মধ্যে বিয়ে হলে, অর্থাৎ স্বামী স্ত্রী, এরপরে তাদের যে বাচ্চা কাচ্চা হয় তাদের মতোই হয় কেন? মানে পুরো আকৃতিটা সেম থাকে, হুবহু একই না থাকলেও দুটা হাত, দুটা পা, দুটা কান, দুটা নাক, সবই থাকে, তাই না? অর্থাৎ গ্রস ফিচার গুলো, বেসিক ফিচার গুলো একই থাকে, চেঞ্জ হয় না। এটা একটা কথা। তাহলে অবশ্যই জীবের মধ্যে এমন কিছু জিনিস আছে, জীবকোষের মধ্যে, যে একটা তথ্য নিয়ে আসতেছে। কিরকম তথ্য? যে আগে তার বাবা মার মধ্যে চোখ কয়টা ছিল, কান কয়টা ছিল, নাক কয়টা ছিল, হাত কয়টা ছিল, পা কয়টা ছিল, এই তথ্যটা সন্তানের মধ্যে নিয়ে আসতেছে। এসে সন্তানের মধ্যেও ওই জিনিসগুলো সে তৈরি করতেছে। ঠিক বাবা বাবা মার জয়টা করে আছে, ঠিক সেও তো এটা করেই তৈরি করতেছে। এরপরে দেখো, এটা একটা বিষয় গেল। এই ঘটনাটা বলতেছে আমরা বংশগতি, অর্থাৎ বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছে, বাবা মা থেকে সন্তানের মধ্যে আসতেছে। এই বিষয়টাকে আমরা বলতেছি বংশগতি। শুধু মানুষের ক্ষেত্রেই না, উদ্ভিদ থেকে শুরু করে সব ধরনের প্রাণীর ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু প্রযোজ্য। একটা প্রাণী তার বাচ্চা তার মতোই হয়, তাই না? আবার তোমরা হয়তো কিছু মজার গল্প শুনে আসছো, থ্রিলিং গল্প, যে মানুষ আগে মানুষ ছিল না, তাই না? মানুষ আগে শিম্পাঞ্জি বা এই টাইপের কিছু ছিল, বা হনুমানের মতো কিছু ছিল। এই টাইপ থেকে ধীরে 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 মানুষের কি উন্নতি হতে 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 আজকের মানুষ হয়ে আসছে। এই যে তোমাদের বইয়ে প্রথমেই যে ছবিটা দেওয়া আছে, সুন্দর একটা ছবি, এই ছবিটা লক্ষ্য করো, কঙ্কালগুলো দেখলেই বোঝা যায় যে প্রথমে কঙ্কালটা কেমন ছিল। তারপরে দেখো কঙ্কালটা আরেকটু উন্নত হয়ে 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 একদম লাস্ট পর্যায়ে মানুষের মাথার কঙ্কাল, সেটা মানুষের মাথার কঙ্কালের আকৃতি লাভ করলো। যদিও দেখো, এই বিষয়টা আমাদের, যদি আমরা ধর্মীয় দিক দিয়ে চিন্তা করি, ইসলামী দিক দিয়ে, এই বিষয়টা পুরোপুরি আমাদের ইসলাম বহির্ভূত একটা বিষয়। যে ঘটনাটাকে আমরা বলতেছি বিবর্তন। অর্থাৎ এই বিবর্তনের মূল কথাটা কি, যে জীব সমূহ অনুন্নত থেকে উন্নত অবস্থায় আসে। অর্থাৎ মানুষ আগে এই মানুষের মতো ছিল না, ধীরে ধীরে উন্নত হতে 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 আজকের মানুষ আসছে। কিন্তু আমাদের ইসলাম বলে যে মানুষ মানুষই ছিল। তো এই বিষয়টা শুধুমাত্র পড়ার জন্য আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে জানতে পারবো। তো শুরুতেই আমরা দেখি, কিছু কথা বই থেকে রিডিং দেই। যে এখানে বলা হচ্ছে
যে মাতা পিতার আকৃতি ও প্রকৃতিগত বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। আমরা এটা জানি। মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তানে কিসের মাধ্যমে কিভাবে স্থানান্তরিত হয় তা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এই অধ্যায়ে আরো জানতে পারবো যে জীবজগতের মধ্যে বিভিন্ন শ্রেণী বর্তমান, আর এরা তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তন বা ক্রমবিকাশ, এই বিবর্তনের আরেকটা নাম হচ্ছে ক্রমবিকাশ, ক্রমান্বয়ে বিকাশিত হচ্ছে, উন্নত হচ্ছে। তো এটার মাধ্যমে পরিবর্তিত রূপান্তরিত হয়ে বর্তমান রূপ লাভ করছে। এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে জানতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা নিশ্চয় জানো যে একটা মানুষ হোক, একটা গাছ হোক, যাই হোক না কেন, তার উৎপত্তি হয় কোথা থেকে? যে ডিম্বাণু, যদি যৌন জননের ক্ষেত্রে আমরা চিন্তা করি, ডিম্বাণু আর শুক্রাণু মিলনের মাধ্যমে যে প্রথম জাইগোট তৈরি হয়, এই জাইগোটটা ক্রমাগত বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয়ে 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 এক পর্যায়ে বিশাল আকৃতির মানুষ বা বিশাল আকৃতির বটগাছ তৈরি করে। তাহলে মূলত এই জাইগোট কিন্তু একটা কোষ। আবার আমরা জানি যৌন জননের ক্ষেত্রে ডিম্বাণু আর শুক্রাণু, ডিম্বাণু এর সাথে মিলিত হয় শুক্রাণু, তাই না? এদের মধ্যেও কি থাকে বলতো? নিউক্লিয়াস থাকে। এই ডিম্বাণু আর শুক্রাণু মূলত কি দুটো নিউক্লিয়াস বলতে পারি আমরা, যাদের মধ্যে হ্যাপ্লয়েড বা এন সংখ্যক ক্রোমোজোম থাকে। এরা দুইজনে মিলিত হয়েই কিন্তু জাইগোট তৈরি করে। এছাড়া এই নিউক্লিয়াসটা বাদে, শুক্রাণুর কথা যদি আমি চিন্তা করি, শুক্রাণুর মধ্যে আর কোনো কিছুই থাকে না নিউক্লিয়াসটা বাদে, অন্যান্য কিছু অংশ থাকে কিন্তু সেগুলা নিষেকে অংশগ্রহণ করে না। ডিম্বাণুর মধ্যে যদিও নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, অন্যান্য অনেক কিছু থাকে, কিন্তু শুক্রাণুর শুধুমাত্র নিউক্লিয়াসটাই যৌন জননে অংশ নেয়। তাহলে আমরা বলতে পারি দুইটা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা নিউক্লিয়াস হচ্ছে, তাই না? এবং কন্ডিশন কি, যে ডিম্বাণুর নিউক্লিয়াসে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে, শুক্রাণুর নিউক্লিয়াসে এন সংখ্যক ক্রোমোজোম থাকবে। এটা আমরা প্রাণীর প্রজনন বা উদ্ভিদ প্রজনন যখন পড়ছি তখন এই জিনিসগুলো বুঝছি। তো ফলে এরা দুইজনে যখন মিলিত হবে, জাইগোট আবার কি হয়ে যাবে? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। মানুষের ক্ষেত্রে 2n সংখ্যক বা ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে, তাই না? তো এই অবস্থায় আবার ফিরে আসবে। তাহলে এই দুইটা নিউক্লিয়াস মিলিত হয়ে সেখান থেকে পুরো মানব জাতির উৎপত্তি। সেখান থেকে এই জাইগোটটা, এই জাইগোটের নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে 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 হাজার হাজার কোটি কোটি কোষ তৈরি করতেছে, তারপর আমরা তৈরি হচ্ছি। তাহলে এই যে আমাদের কয়টা হাত তৈরি হবে, কয়টা পা তৈরি হবে, কয়টা চোখ তৈরি হবে, এই তথ্যটা কার মধ্যে আছে আমরা বলতে পারি বলতো? কি থেকে আসলাম আমরা? নিউক্লিয়াস না, ক্রোমোজোমে আমরা এখনো যাইনি, ক্রোমোজোমে আসবো। আমরা যদি একটু উপরের দিক দিয়ে বলি, আমরা এখনো ডিপে যাইনি, সুপারফিশিয়ালেই আছি এখনো। তাহলে আমরা বলতে পারি যে এই তথ্যটা অবশ্যই নিউক্লিয়াসের মধ্যে ছিল। কারণ দেখো, যে জাইগোট মধ্যে মানে কিন্তু আসলে সেখানে দুইটা নিউক্লিয়াস ছাড়া আর কিছুই নেই। তো নিউক্লিয়াসের মধ্যেই এই তথ্য ছিল যে আমরা কিভাবে পরিস্ফুটিত হব, কিভাবে বিকাশিত হব, কয়টা হাত কয়টা পা আমাদের তৈরি হবে। অর্থাৎ আমাদের মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে একটা তথ্য অটোমেটিক সেভ করে দেওয়া ছিল। যেই তথ্যটা কোত্থেকে আসলো? ডিম্বাণু শুক্রাণু কার থেকে আসছে? বাবা মা থেকে আসছে। তার মানে তথ্যটা বাবা মা থেকে তার সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়েছে। তাহলে এই কাজটা করতেছে নিউক্লিয়াস। এবার আমরা আরো যদি একটু ডিপে যাই, নিউক্লিয়াসের আমরা জানি কয়টা অংশ? 4টা অংশ। জীবকোষ ও টিস্যু অধ্যায় তোমরা পড়ে আসছো। তো এই 4টা অংশের মধ্যে একটা অংশের নাম হলো ক্রোমাটিন জালিকা, তাই না? তো এই ক্রোমাটিন জালিকার কিছু অংশ থাকে যাকে বলি আমরা ক্রোমোজোম। এই ক্রোমোজোমই হচ্ছে মূলত এই তথ্যটা স্থানান্তর করে। সবাই বুঝতে পারছি? তাহলে আমরা দেখো কিছু কথা আছে, আমরা যদি একটা ব্রড সেন্সে বলি, অনেক বড় ভাবে বলি, তাহলে বলতে পারি হ্যাঁ, যে বংশগতির বৈশিষ্ট্য কে স্থানান্তর করে ভাইয়া? আমরা বলবো নিউক্লিয়াস। কিন্তু এখন তো বিজ্ঞান ধীরে ধীরে উন্নত হচ্ছে, তাই না? তাহলে আমরা শুধু আরেকটু হাই পাওয়ারের মাইক্রোস্কোপ দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করলাম, তখন দেখতেছি না যে পুরো নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের একটা অংশ বংশগতির বৈশিষ্ট্য স্থানান্তর করতেছে, তাকে আমরা বলতেছি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন রেটিকুলাম। এরপরে বিজ্ঞান যখন আরো একটু উন্নত হইল, তখন আমরা বলতেছি না ক্রোমাটিন জালিকা না, ক্রোমাটিন জালিকারও একটা অংশ, তার নাম হচ্ছে ক্রোমোজোম। দেখো তোমরা কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হয়ে নাও, এই বিষয়টা কাজে লাগবে পরবর্তীতে।
তো এই যে আমরা বলি না একের উপর সোয়াশের, কেউ যদি একটা কথা বলে তাহলে আমরা গিয়ে তার উপর নেতামি করে আরেকটা কথা বলি। তো বিজ্ঞান যত উন্নত হতেই আছে এই বিষয়গুলো কিন্তু কনসেপ্ট তত চেঞ্জ হতেই আছে। তো এরপর বিজ্ঞান যখন আরো উন্নত হইলো, তারা বলল যে না, পুরো ক্রোমোজোম না, বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে ক্রোমোজোমেরও একটা অংশ, সেই ক্রোমোজোমের অংশটাকে আমরা বলি কি, ডিএনএ। তারপর সায়েন্স যখন, দেখো সায়েন্স কিন্তু কন্টিনিউয়াস চলতেই আছে তাই না, উন্নত হতেই আছে। বিজ্ঞান যখন আরো উন্নত হইলো তখন তারা বলতেছে যে না, ডিএনএও না, বংশগতির বৈশিষ্ট্য মূলত স্থানান্তর করে ডিএনএর আরেকটা অংশ, সেই অংশটার নাম কি, জিন। এখন তোমরা যখন আরো বড় হবে, অনেক বড় অনেক বড় বিজ্ঞানী হবা, তোমরা আবিষ্কার করতেও পারো যে জিন তো হয়তোবা না, জিনেরও একটা কোনো ক্ষুদ্র অংশ, সেটা কি, ভূত, তাই না? তাহলে দেখো এখন পর্যন্ত জিনই আছে, ভূত এখনো আসে নাই। তার মানে বংশগতির বৈশিষ্ট্য এখন পর্যন্ত আমরা বলতে পারি যে বংশগতির বৈশিষ্ট্য স্থানান্তরের সবচেয়ে ক্ষুদ্রতম জায়গা হলো কি, বা সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো কি, জিন। তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, নিউক্লিয়াসের একটা অংশ হলো ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকার একটা অংশ হলো ক্রোমোজোম, ক্রোমোজোমের একটা অংশ হলো ডিএনএ, আর ডিএনএর আরেকটা ক্ষুদ্রাংশ হলো কে, জিন। তার মানে আমরা বিপরীতভাবে বলতে পারি জিন ডিএনএ এর মধ্যে অবস্থান করে, আবার ডিএনএ কার মধ্যে অবস্থান করে, ক্রোমোজোম, ক্রোমোজোম কার মধ্যে অবস্থান করে, ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা কার মধ্যে অবস্থান করে, নিউক্লিয়াস। তাহলে জিন ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে এই কথাটাও সত্য, তাই না? জিন ডিএনএ এর মধ্যে, ডিএনএ ক্রোমোজোমের মধ্যে। আমরা কিন্তু বলতেও পারি যে জিন ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। এই জিন ক্রোমোজোমে যে জায়গাটাতে অবস্থান করে সেই জায়গাটাকে বলি আমরা লোকাস। তাহলে একটা জিন একটা ক্রোমোজোমের যে নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, যেহেতু জিনটা ক্রোমোজোমের একটা অংশ তাই না, তাহলে জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে সে জায়গাটাকে আমরা কি বলবো, লোকাস। লোকাস কথাটা তোমরা চিন্তা করতে পারো লোকেশন থেকে, লোকেশন মানে কি, স্থান, তাই না? তাহলে ক্রোমোজোমের যে জায়গায় জিনের স্থান বা লোকেশন সেটাকে আমরা বলবো লোকাস। বুঝতে পারছো প্রিয় ছোট্ট বন্ধুরা? তাহলে এই বিষয়টা আমরা এখন বুঝতে পারছি, হ্যাঁ, যে ক্রোমোজোম, ডিএনএ, জিন এই জিনিসগুলো আসলে কি। তাহলে এগুলো নিয়ে আর কখনো কনফিউশন হবে তোমাদের মধ্যে ইনশাল্লাহ হবে না, হ্যাঁ? এই জিনিসটা মাথায় রাখবা যে এরা সেম জিনিস কিন্তু একটার মধ্যে আরেকটা অবস্থান করে, একটা আরেকটার ক্ষুদ্র অংশ। নিউক্লিয়াসের একটা অংশ ক্রোমাটিন জালিকা, তার একটা অংশ ক্রোমোজোম, তার ক্ষুদ্র অংশ ডিএনএ, ডিএনএ এর ক্ষুদ্র অংশ জিন, আর জিনের ক্ষুদ্র অংশ কি, ভূত, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে জিনের কোনো ক্ষুদ্র অংশ নাই। তাহলে দেখো আবার বলতেছি যে জিনটা যেহেতু ক্রোমোজোমে অবস্থান করে, জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে সেই জায়গাটাকে বলি আমরা লোকাস। ওকে, এখন একটু আমরা বইয়ে দেখি হ্যাঁ কি আছে না আছে। তাহলে দেখো জীবের বংশগতি, তো পৃথিবীর সব জীবই নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত, সবগুলো নিজস্ব বৈশিষ্ট্য আছে চারিত্রিক। স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর ও পরিস্ফুটিত হয়। বাবা মায়ের দুইটা হাত থাকলে সন্তানেরও দুটো হাতই হয়। আর পৃথিবীর সব জীবের ক্ষেত্রেই প্রাকৃতিক নিয়ম প্রযোজ্য। তাই আমরা ধান গাছ থেকে ধানের গাছ, আমের বীজ থেকে আম গাছ, পাটের গাছ থেকে পাটের বীজ থেকে পাট গাছ হতে দেখি, ধানের বীজ থেকে কখনো পাট গাছ হতে দেখি না। এভাবেই বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। আর পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলি আমরা বংশগতি, বা ইংলিশে বলি হেরিডিটি। আর বংশগতি সম্বন্ধে বিশদ আলোচনা ও গবেষণা করাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এই দুইটা কথা মনে রাখতে হবে, যে বংশগতি বা হেরিডিটি, আর হেরিডিটি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই বিজ্ঞানের শাখাটাকে বলি আমরা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এগুলো কমন কিছু কথা গেল। এখন দেখি কে কে এই বৈশিষ্ট্যটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর করতেছে। তাহলে কয়েকটা উপাদান আছে, তার মধ্যে আমরা কিছু নাম জেনে আসছি। এই উপাদানগুলোকে বলি আমরা বংশগতি বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। অর্থাৎ যে উপাদানগুলা একটা জীবের বংশগতির বৈশিষ্ট্য তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর করতেছে, তাদেরকে বলি আমরা বংশগতি বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। কি কি আছে জেনেটিক ম্যাটেরিয়াল, এই যে পড়ে আসলাম একটু আগে, ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরো একটা উপাদান আছে তার নাম হচ্ছে
আরএনএ ডিটেলস আমরা একটু পরেই জানবো। তাহলে এই বিষয়গুলো আমরা এখন একটু ডিটেলস জানার চেষ্টা করব। এবং আমি যে তোমাদেরকে এট ফার্স্ট যে জিনিসটা পড়াই আসলাম সেই জিনিসটাই বইয়ের প্রথম ছবিটাতে দেওয়া আছে। দেখো এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে যখন আমরা জুম করলাম, জুম করে দেখতেছি ক্রোমাটিন পাওয়া যায়। এই ক্রোমাটিনকে যখন দেখো আবার জুম করব পাবো ক্রোমোজোম। এই ক্রোমোজোম আবার অনেকগুলো খণ্ড নিয়ে গঠিত, সেই খণ্ডগুলোকে বলি আমরা নিউক্লিওজোম। অর্থাৎ একটা ক্রোমোজোম অনেকগুলো এরকম খণ্ড দিয়ে গঠিত, আর খণ্ডগুলোকে জোড়া লাগায় সুতার মতো একটা অংশ, একটা প্রোটিন। এই প্রোটিনটাকে বলি আমরা হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিনের কাজ কি? ক্রোমোজোমের খণ্ডগুলোকে জোড়া লাগানো, এটা একটা প্রোটিন। হ্যাঁ, তাহলে যে অনেকগুলো নিউক্লিওজোম এগুলো হিস্টোন প্রোটিন দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে। বিষয়টা এমন, আমরা মালা তৈরি করি না, পুতির মালা, অনেকগুলো পুতিকে একটা সুতার মধ্যে গেথে 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 একটা মালা তৈরি করি, বিষয়টা সেম এখানে। তুমি পুতিগুলাকে নিউক্লিওজোমের সাথে কম্পেয়ার করতে পারো, আর সুতাটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে এবার সুতাতে অনেকগুলো মার্বেল বা পুতি একটার পর একটা গেথে 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 আমরা একটা মালা তৈরি করতে পারি, তখন মালাটাকে বলবো ক্রোমোজোম। বুঝতে পারছো সবাই বাচ্চারা? হিস্টোন হচ্ছে প্রোটিন, হিস্টোন হচ্ছে প্রোটিন, এক ধরনের প্রোটিন যেটা এই যে ক্রোমোজোমের খণ্ড বা নিউক্লিওজোম গুলাকে জোড়া লাগায়। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এই ক্রোমোজোমকে যখন আবার জুম করতেছি, আবার বড় করতেছি, তখন আমরা দেখতেছি ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। আর এই ডিএনএর একটা ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশকে আমরা বলতে পারি জিন। তাহলে পুরো থিওরিটা ক্লিয়ার? আচ্ছা, এ ক্লাস 10-এ আছো তোমরা এখনো, বাচ্চাই বলা যায়। 18 বছর বয়স হয়েছে কারো? বাংলাদেশের সংবিধানের আইন কি? 18 বছরের নিচে সবাই শিশু। তোমাদের সবাই এখনো শিশু, নিজ দায়িত্বে পোলিও ভ্যাকসিন খেয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই উপাদানগুলো সম্পর্কে একটু ডিটেলস জানার চেষ্টা করি। হেলিক্স কি সবকিছু আমরা জানবো, একটু ধৈর্য ধরে থাকতে হবে, সামনে আসতেছে। প্রথমে আমরা দেখি একটু ক্রোমোজোম সম্পর্কে জানার চেষ্টা করি। তাহলে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তোমরা জানো একটি নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত এই ক্রোমোজোম। তাহলে ক্রোমাটিনের অংশকে আমরা বলবো ক্রোমোজোম। কে আবিষ্কার করেন এটা তোমাদেরকে একটু জানতে হবে। দেখো বিজ্ঞানী স্ট্রাসবুর্গার, নামটা একটু মনে রাখতে হবে, নামগুলো একটু কঠিন তাই না বিজ্ঞানীদের। তাহলে এই স্ট্রাসবুর্গার নামক একজন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন। আমি কিন্তু প্রশ্ন ধরবো শেষে। তো এখন কেন দেখো বিজ্ঞানীদের নামগুলো কঠিন? তারা তো অন্য দেশের অধিবাসী, এখন আমরা তো কোনো কিছু আবিষ্কার করতে পারি না, তাই না? এজন্য আমাদের নামে কোনো কিছু নাই। এটা তো হতে পারতো যে এটার নাম হচ্ছে এই যে নাইম ইসলাম, যে নাইম ইসলাম ক্রোমোজোম আবিষ্কার করছে, বা আব্দুল্লাহ আল আদনান ক্রোমোজোম আবিষ্কার করছে, তাহলে এই কঠিন নামটা মনে করতে তোমাকে আর হতো না। কিন্তু আমরা তো আবিষ্কার করতে পারি না, আমরা কি করি? ধ্বংস করি, তাই না? বিজ্ঞানী নিউটন, তার মাথায় আপেল পড়ছে, সে চিন্তা করছে আপেল নিচে আসলো কেন, উপরে গেল না কেন? আর আমরা হইলে কি করতাম? আপেলকে ধুয়ে খেয়ে নিয়ে বলতাম যে খুব ট্যাস, তাই না? আবার চিন্তা করতাম যে গাছের মধ্যে যে আরো একটা আপেল অভিকর্ষের প্রভাবে নিচে পড়লো, তাহলে গাছের মধ্যে যে আরেকটা আপেল আছে সেটা পড়লো না কেন? তো সেটা যেহেতু অভিকর্ষ দিয়ে পড়ে নাই, তাই কি প্রয়োগ করব? ঢিলাকর্ষ, তার মানে ঢিল ছুড়বো। তো অভিকর্ষের প্রভাবে পড়ে নাই, তাহলে তাকে এখন আমরা ঢিলাকর্ষের প্রভাবে ফেলবো। তো এই জন্য আমাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি আলাদা। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন যতদিন না হবে ততদিন আমরা ভালো কিছু করতে পারবো না। আচ্ছা, তাহলে ঠিক আছে দেখি। তাহলে স্ট্রাসবুর্গার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। আর প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে এর সংখ্যা ডিপ্লয়েড, যদি 2 সেট থাকে তখন বলি ডিপ্লয়েড, আর যদি 1 সেট থাকে তখন বলি হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েডের 2 সেট ক্রোমোজোম, যার 1 সেট আসে পিতা থেকে আর 1 সেট আসে মাতা থেকে। এই তথ্যগুলো আমরা জানি। এরপরে দেখো, আর সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত 3.5 থেকে 30 মাইক্রন। 1 মাইক্রন সমান হচ্ছে কত জানো? কত মিটার? এই মাইক্রোমিটারের আরেকটা নাম হচ্ছে মাইক্রন, 10⁻⁶ মিটার। তাহলে 1 মাইক্রন সমান 10⁻⁶ মিটার, যেটাকে আমরা মাইক্রোমিটার বলি সেটাই মাইক্রন।
ওকে। আর প্রস্থে 0.2 থেকে 2.0 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। আর নিচে দেওয়া দেওয়া আছে 1 মাইক্রন সময় 1/1000 মিলিমিটার, যেটাকে মিটারে প্রকাশ করলে 10⁻⁻6 মিটার আসে। এরপর দেখো এর কাজ কি, মাতা পিতা থেকে জিন, এই জিন স্থানান্তর করে সন্তান সন্ততিতে নিয়ে যাওয়া। আর এই জিনটাই মূলত জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কি কি বৈশিষ্ট্য? মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়। আর এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এই কথাটা মনে রাখতে হবে, বংশগতির ভৌত ভিত্তি, ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। অর্থাৎ বংশগতির মেইন বৈশিষ্ট্যগুলো সবগুলাই ক্রোমোজোম স্থানান্তর করে। তাহলে এখান থেকে কিন্তু একটা পেইড এমসিকিউ হতেই পারে যে কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তাহলে অ্যান্সার কি হবে? ক্রোমোজোম, জিন, ডিএনএ নাকি কি? অ্যান্সার হবে ক্রোমোজোম। জায়েদ বলছো ভাইয়া কোথা থেকে ক্লাস নিচ্ছেন? আমি ক্লাস নিচ্ছি আমাদের ফার্ম গেটের কনকর্ড টাওয়ার ব্রাঞ্চ থেকে। আমাকে ঠান্ডা লাগবে কেন ভাইয়া? ঠান্ডা লাগেনি তো। এখন আমরা একটু ছবি দেখি কিছু, হ্যাঁ? ওকে, এই বাড়ি কোথায়? এ পর্যন্ত ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম কতবার, আজকে শেষের দিকে বলবো, এখন আর বলবো না, হ্যাঁ? তোমাদের শাস্তি এটা, সব ক্লাস তোমরা রেগুলার করো না। আচ্ছা, সবাই কি কথা আমার ক্লিয়ার শুনতে পাচ্ছ না? পাওয়ার তো কথা। হ্যাঁ, তাহলে যে শুনতে পাচ্ছ না তার নেট প্রবলেম থাকতে পারে। দেখো এটা একটা ক্রোমোজোমের স্ট্রাকচার, তোমরা পড়ে আসছো 2 অধ্যায়ে, তোমরা পড়ছো ক্রোমোজোমের গঠন সম্পর্কে, যে ক্রোমোজোমের একটা ক্রোমোজোমের এরকম 4টা বাহু থাকে, বাহুগুলোকে বলি আমরা ক্রোমাটিড, তাই না? আবার মাঝখানে একটা কেন্দ্রীয় অংশ থাকে যাকে বলে সেন্ট্রোমিয়ার, এই ধরনের গঠন। একটা ক্রোমোজোমকে আমরা যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করি তাহলে এই ধরনের একটা ছবি পাবো। আবার একটা জিনিস দেখি, যে এই ক্রোমোজোম আমরা তো জানি যে আমাদের দেহে 46টা বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোম দেখো কত সুন্দর করে এইভাবে জোড়া জোড়া করে থাকে। এই যে 1 নাম্বার জোড়া, সেখানে 2টা ক্রোমোজোম, 2 নাম্বার জোড়া, সেখানে দুটো দুটা ক্রোমোজোম, 3 নাম্বার জোড়া, সেখানে 2টা ক্রোমোজোম। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম জোড়া বেঁধে বেঁধে এরকম কয়টা জোড়া করে থাকে? মানুষের ক্ষেত্রে 23টা জোড়া। তাহলে আমরা বলতে পারি ক্রোমোজোম থাকে আমাদের 23 জোড়া বা 46টি। এবং অ্যান্সার দাগানোর সময় তোমাকে অবশ্যই একটু মনে রাখতে হবে যে অ্যান্সারটা কি 23 জোড়া জোড়া দিয়ে চাইছে নাকি টি দিয়ে চাইছে। যদি বলে কত জোড়া, তাহলে থাকে 23 জোড়া। জোড়া হয়ে থাকে কেন? যে এই যে একটা জোড়া দেখতেছো, একটা জোড়ার মধ্যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই একটা পাই আমরা বাবার কাছ থেকে আর একটা পাই মায়ের কাছ থেকে। এরকম ভাবে প্রতিটা ক্রোমোজোমের জোড়ার মধ্যে একটা পাই বাবার কাছ থেকে, একটা পাই মায়ের কাছ থেকে। তার মধ্যে 46টার মধ্যে 23টা ক্রোমোজোম পাই বাবার কাছ থেকে আর 23টা পাই মায়ের কাছ থেকে। আর অটোজোম আর সেক্স ক্রোমোজোম জিনিসটা কি, এগুলা 2 অধ্যায়ে পড়া ছিল। অটোজোমটা হচ্ছে প্রথম 22 জোড়া ক্রোমোজোম, এই যে দেখো 1 2 3 4 থেকে 22 পর্যন্ত, এই 22 জোড়া ক্রোমোজোম প্রথম 22 জোড়া পুরুষ আর স্ত্রীতে একই রকম, এজন্য প্রথম 22 জোড়াকে বলা হয় অটোজোম। আর শেষের জোড়াটা পুরুষ আর স্ত্রীতে থাকে আলাদা, শেষের জোড়াটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। পুরুষ হলে থাকে XY, এটা পুরুষ, আর স্ত্রী হলে থাকে XX, 23তম জোড়া। এই 23তম জোড়াটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তার আগ পর্যন্ত বাকি 22 জোড়া পুরুষ লিঙ্গেও যেরকম স্ত্রী লিঙ্গেও তাই, এই জন্য এগুলোকে অটোসোম বলা হয়। আচ্ছা, এই টপিক আরো শেষের দিকে আলোচনা আছে লিঙ্গ নির্ধারণ নীতি টপিকস এর আন্ডারে। এখন আমাদের আলোচনার টপিকস হচ্ছে ডিএনএ। তাহলে দেখি পরের টপিকস ডিএনএ। তাহলে দেখো ক্রোমোজোমের প্রধান উপাদান হলো ডিএনএ, যার পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। বানানটা একটু ভালো করে দেখবা, বানানের ডিএনএ এর বানান কখনো ভুল করা যাবে না। অনেক সময় ক নম্বরে কিন্তু প্রশ্ন চলে আসে ডিএনএ এর পূর্ণরূপ লিখো, তখন কিন্তু এই জিনিসটা লিখতে হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে কখনোই কিন্তু এই বানানটা ভুল করা যাবে না, ভুল করলে আর নাম্বার পাবে না, ঠিক আছে? আচ্ছা, এই তোমাদের মনে একটা কনফিউশন থাকতে পারে যে 44টা ক্রোমোজোম কি প্রতি নিউক্লিয়াসে থাকে নাকি শুধু একটা মাত্র কোষে থাকে? না না, আমাদের দেহে যতগুলো কোষ আছে
তার প্রত্যেকটা কোষেই 46টা করে ক্রোমোজোম আছে, নট 44টা, 46টা করে। বুঝতে পারছো? প্রতিটা কোষেই 46টা করে ক্রোমোজোম আছে। তোমরা ভাবিও না যে একটা মাত্র কোষে থাকে কিনা, এই কনফিউশনটা করবা না। হ্যাঁ, প্রতিটা কোষেই 46টা করে ক্রোমোজোম থাকে। তাহলে দেখো এর প্রধান উপাদান হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। কথাগুলো একটু জটিল হয়ে যাচ্ছে না? পলিনিউক্লিওটাইড কি জিনিস, আমরা এখন এই জিনিসগুলো বুঝবো একটু মনোযোগ দিয়ে। তাহলে দেখো এইটা একটা ডিএনএ এর ছবি, অনেক সুন্দর না? মনে হচ্ছে একটা সিঁড়ি, দুইটা সুতা দিয়ে একটা সিঁড়ি তৈরি করছে, তারপর সিঁড়িটাকে প্যাঁচ মারছে, তাই না? এইটা হচ্ছে একটা ডিএনএ এর গঠন। এই যে দুইটা সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ির দুইটা ধাপ, এই যে এটা একটা সুতা বা সূত্রক। সূত্রক কথাটার অর্থ হচ্ছে সুতা, এইটা আরেকটা সূত্রক ভিতরের দিকে। তাহলে আমরা বলতে পারি ডিএনএ কয়টা সূত্রক বা কয়টা সুতার মতো অংশ নিয়ে গঠিত? দুটা। এজন্য ডিএনএ কে বলা হয় দ্বিসূত্রক। বুঝতে পারছো? আর এই দুইটা সুতা সমানভাবে থাকে না, এই দুইটা সুতা তাদের মাঝখানে কিছু জিনিস দ্বারা একটার সাথে আরেকটা সুতা যুক্ত থাকে। এই জিনিসগুলোর নাম আমরা পড়বো, যেগুলো সিঁড়ির ধাপের মতো গঠন তৈরি করছে, তাই না? তাহলে এই দুইটা সুতা পরস্পর সংযুক্ত থাকে এবং এরা প্যাঁচ খায়। দুইটা সুতা এইভাবে সোজা করে ধরছে, তারপর সেটাকে প্যাঁচ খাওয়াইছে। ছবিটা দেখো, মনে হচ্ছে কেউ এসে সুতা দুইটা ঘুরাইছে, মাথাটা এইভাবে ঘুরাইছে, সুতা দুইটা প্যাঁচ খাইছে। এই প্যাচমূলক যে তাদের গঠন, প্যাচের মতো, এই গঠনটাকে বলি আমরা হেলিকাল স্ট্রাকচার। হেলিক্স কথাটার অর্থ হচ্ছে ভাঁজ বা প্যাচ, এটাকে বলি আমরা হেলিকাল গঠন। এই গেল ডিএনএ সম্পর্কে কিছু বেসিক কথা। আমরা এখন জানবো যে এই ডিএনএ এর সূক্ষ্ম গঠন কি 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 থাকে এই ডিএনএ এর মধ্যে, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো একটু আগেই আমরা পড়ে আসলাম, এটা একটা ডিএনএ 3D স্ট্রাকচার। দেখো দেখি কত সুন্দর করে ঘুরতেছে ছবিটা, এটা কিন্তু একটু ভিডিও। হ্যাঁ, দেখো পুরো গঠনটা একসাথে তোমরা বুঝতে পাবা যে দুইটা সূত্রক, এটা একটা সূত্রক, এটা আরেকটা সূত্রক, আর তাদের মাঝখানে কিছু জিনিস দিয়ে দুইটা সূত্রক পরস্পর সংযুক্ত, এবং দুইটা সূত্রক একদম প্যাচ খেয়ে খেয়ে অবস্থান করতেছে। এই যে এটা একটা ডিএনএ এর গঠন। সূত্রক কথাটার অর্থ সুতা, তাহলে দুইটা সুতার মতো অংশ দেখা যাচ্ছে না? এই দুটাকে বলা হচ্ছে সূত্রক, এবং এটা হচ্ছে তার 3D স্ট্রাকচারটা। দেখে তোমরা একটু আইডিয়া করতে পারতেছো যে ডিএনএ এর গঠনটা কি রকম হয়। কি একটু আইডিয়া করা যায় না? তো এটা তো তার ভিজুয়াল স্ট্রাকচার, বাহ্যিক গঠন। অভ্যন্তরীণ গঠনে আমরা এখন দেখব কি কি উপাদান দিয়ে এই ডিএনএটা তৈরি, সেই উপাদানগুলো কিভাবে সজ্জিত থাকে, এটা বোঝা আমাদের জন্য খুব খুব জরুরি। তাহলে দেখি, একটু আগেই আমরা পড়ে আসলাম যে ডিএনএ হচ্ছে অনেকগুলা পলিনিউক্লিওটাইডের গঠন। তাহলে পলিনিউক্লিওটাইড, পলি কথাটার অর্থ কি বলতো? পলি, তাহলে দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত এটা, একটা পলি আর একটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে পলি কথাটার অর্থ কি? অনেক বা বহু। কেউ আবার ভাবিও না যে আমার কোনো বন্ধু, মেয়ে বন্ধু, তার নাম পলি, সে পলি কিন্তু না। পলি মানে কি? অনেক বা বহু, তাই না? দুই বা ততোধিক। তো আমরা কি করি, এই মনে করো মালা তৈরির জন্য সাপোজ অনেকগুলো পুঁতি, এটা একটা পুঁতি, এটা একটা পুঁতি, এরকম অনেকগুলো পুঁতি বা কাঠি একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা সুতা দিয়ে এইভাবে গেঁথে দিই, তাই না? গেঁথে দিলে সব কাঠিগুলা বা সব পুঁতিগুলা মিলে একটা কি তৈরি হবে? মালা তৈরি হবে। এই ডিএনএ এর গঠনটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, একটা মালার পুঁতির মতো অনেকগুলো ছোট 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 একক, যেমন অনেকগুলো পুঁতি একটার সাথে একটা জুড়ে দিয়ে আমরা একটা মালা তৈরি করতে পারি, এরকম ডিএনএ এর একটা ক্ষুদ্র একক আছে, যে অনেকগুলো একক একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এভাবে সজ্জিত থেকে 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 একটা চেইন তৈরি করে। এরকম দুইটা চেইন বা শিকল তৈরি করে, এই দুইটা শিকল পরে মিলিত হয়ে ডিএনএ তৈরি করে।
এই যে ক্ষুদ্র ইউনিট বা ক্ষুদ্র একক একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা সূত্রক বা একটা মালা তৈরি হচ্ছে, এই ক্ষুদ্র ডিএনএ এর এই ক্ষুদ্র এককটাকে বলি আমরা নিউক্লিওটাইড। শুধু ডিএনএ না, আরএনএ এরও এই ক্ষুদ্র এককটাকে বলি আমরা নিউক্লিওটাইড। তাহলে ডিএনএ এর ক্ষুদ্র একক নিউক্লিওটাইড, অনেকগুলো নিউক্লিওটাইড যখন মিলিত হবে তখন তৈরি হবে ডিএনএ। অনেকগুলোর ইংলিশ পলি, এই জন্য ডিএনএ কে আমরা বলতে পারি একটা পলিনিউক্লিওটাইড। তার মানে তার মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড আছে। কথাটা বুঝতে পারছো যে ডিএনএ কে কেন পলিনিউক্লিওটাইডের গঠন বলা হচ্ছে? যে নিউক্লিওটাইড হচ্ছে ডিএনএ গঠনের ক্ষুদ্র অংশ, আর অনেকগুলা নিউক্লিওটাইড মিলিত হয়ে ডিএনএ তৈরি করে, এজন্য আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড। পলি মানে অনেক। বুঝা গেছে? এবার আসি আরো একটু গভীরে, অণুবীক্ষণ যন্ত্রকে আবার জুম করব, যে এই ডিএনএ এর গঠনের একক তো নিউক্লিওটাইড, এটা জানলাম। এবার জানবো নিউক্লিওটাইডের গঠন উপাদান কি। হ্যাঁ, মানে পুঁতিগুলা হচ্ছে, একটা ক্ষুদ্র পুঁতিকে বলবো আমরা নিউক্লিওটাইড, আর পুরো মালাটাকে বলবো পলিনিউক্লিওটাইড। পলি মানে অনেক, একটা মালার মধ্যে অনেক পুঁতি থাকে না, পুরো মালাটাকে বলবো পলিনিউক্লিওটাইড, আর প্রতিটা আলাদা আলাদা পুঁতিকে বলবো নিউক্লিওটাইড। ক্লিয়ার? এখন দেখো, তাহলে ডিএনএ গঠনের ক্ষুদ্র একক নিউক্লিওটাইড। এবার আরো মাইক্রোস্কোপ দিয়ে জুম করব, নিউক্লিওটাইডের গঠন উপাদান কি। আরো যখন জুম করছি আমরা অণুবীক্ষণ যন্ত্রে, তখন দেখি এই নিউক্লিওটাইড তিনটা উপাদান দিয়ে গঠিত। কয়টা? তিনটা। একটা থাকে পেন্টোজ সুগার, বা পেন্টোজ মানে 5, পেন্টা কথাটার অর্থ হচ্ছে 5, পেন্টা মানে 5। তাহলে এই ডিএনএ বলো বা আরএনএ বলো, তার মধ্যে থাকে একটা পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগার দুই ধরনের হতে পারে, একটা রাইবোস আর একটা ডিঅক্সিরাইবোস। 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, একে বলা হয় পেন্টোজ সুগার। শর্করা সম্পর্কে তো আমাদের ধারণা আছে, তাই না? শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে দেখো, পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। এই 5 কার্বন বিশিষ্ট শর্করা দুই ধরনের, একটার নাম রাইবোস, একটার নাম ডিঅক্সিরাইবোস। রাইবোস আর ডিঅক্সিরাইবোসের মধ্যে পার্থক্য কি জানো? ডিঅক্সিরাইবোস, ডি মানে নাই, অক্সি কথাটা আসছে অক্সিজেন থেকে, তার মানে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন নাই। রাইবোজের গঠন যা, সেখান থেকে শুধু একটা অক্সিজেন বাদ দিলে যা গঠন পাবো সেটাই ডিঅক্সিরাইবোস। ডি মানে নাই, অক্সি কথাটা আসছে অক্সিজেন থেকে। তাহলে ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেনের ঘাটতি আছে বা কম আছে। বুঝতে পারছো? এটাই জাস্ট তাদের মধ্যে পার্থক্য। তোমরা এখন আমাকে বলো তো, ডিএনএ এর মধ্যে কোনটা থাকবে, ডিঅক্সিরাইবোস নাকি রাইবোস? নাম শুনেই বুঝতে পারবা। ডিএনএ এর পূর্ণরূপটা একটু মনে করার চেষ্টা করো। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে অবশ্যই ডিএনএ এর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোস সুগার, আর আরএনএ এর মধ্যে থাকে রাইবোস সুগার। এটা গেল কথা। তাহলে 1 নাম্বার উপাদান গেল পেন্টোজ সুগার। আমরা পড়ে আসলাম একটা নিউক্লিওটাইডের গঠন তিনটা। এই গঠনগুলো আসতেছে সামনে। নিউক্লিওটাইডের গঠন তিনটা। এই যে এটা একটা রাইবোজের গঠন, দেখো এই যে মাঝখানে যে এটা দেখতে পাচ্ছ, এটা একটা রাইবোজের গঠন। আর এর এই কার্বনটাতে একটা অক্সিজেন পরমাণুর ঘাটতি থাকে, তখন সেটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোস। আচ্ছা, তাহলে 1 নাম্বার উপাদান গেল পেন্টোজ সুগার, সেটা রাইবোস হতে পারে, ডিঅক্সিরাইবোস হতে পারে। নিউক্লিওটাইডের 2 নাম্বার উপাদান হলো নাইট্রোজিনাস বেস। বেস কথাটার অর্থ কি? ক্ষার বা ক্ষারক। তাহলে নিউক্লিওটাইডের গঠন উপাদানে এমন ক্ষারক বা ক্ষার থাকে যার মধ্যে নাইট্রোজেন থাকে, এজন্য বলা হচ্ছে নাইট্রোজিনাস বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। তাহলে নিউক্লিওটাইডের 2 নাম্বার গঠন উপাদান নাইট্রোজিনাস বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষার। এই নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলোকে আবার 2টা গ্রুপে বিভক্ত করা যায়, বইয়ে সব দেওয়া আছে, একটু এখান থেকে দেখে নাও, তারপর বইটা দেখলে ভালো লাগবে, সহজ লাগবে। দেখো, এই নাইট্রোজিনাস বেস আছে টোটালি 5 ধরনের, বা 5টা নাইট্রোজেন যুক্ত ক্ষারক আছে। তো এই 5টাকে আমরা 2টা গ্রুপে ভাগ করতে পারি। এক গ্রুপের নাম হচ্ছে পিউরিন গ্রুপ, আরেক গ্রুপের নাম হচ্ছে পাইরিমিডিন গ্রুপ। তাহলে পিউরিন গ্রুপ, পাইরিমিডিন গ্রুপ, এই 2টা গ্রুপে ভাগ করা হয়েছে। পিউরিন গ্রুপের মধ্যে 2টা ক্ষার আছে, একটা হচ্ছে অ্যাডেনিন
আর একটা হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে 3টা ক্ষার আছে, একটা থাইমিন, একটা সাইটোসিন, আর একটা হচ্ছে ইউরাসিল। তাহলে এই 2টা গ্রুপে বিভক্ত। একটা পিউরিন গ্রুপ, পিউরিন গ্রুপের মধ্যে আছে অ্যাডেনিন আর গুয়ানিন নাইট্রোজেন যুক্ত ক্ষার। আর একটা আছে পাইরিমিডিন গ্রুপ, এটা আছে থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল, এই 3টা নাইট্রোজেন যুক্ত ক্ষার। এর মধ্যে ডিএনএ তে থাকে 4টা নাইট্রোজেন যুক্ত ক্ষার, আরএনএ তেও থাকে 4টা। ডিএনএ তে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। আর আরএনএ তে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, কিন্তু আরএনএ তে থাইমিন থাকে না, তার বদলে থাকে ইউরাসিল। বুঝতে পারছো? তাহলে এই 4টা নাইট্রোজেন যুক্ত ক্ষার আমরা পাই শুধুমাত্র ডিএনএ এর ক্ষেত্রে, আর এই 4টা নাইট্রোজেন যুক্ত ক্ষার পাই শুধুমাত্র আরএনএ এর ক্ষেত্রে। দেখো আমরা টোটাল জানলাম যে কয় ধরনের নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে, 5 ধরনের। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। এর মধ্যে ডিএনএ তে পাওয়া যায় 4 ধরনের, আরএনএ তেও পাওয়া যায় 4 ধরনের। ডিএনএ তে কোন 4টা পাওয়া যায়? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। ডিএনএ তে ইউরাসিল পাওয়া যায় না। আর আরএনএ তে পাওয়া যায় অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর হচ্ছে সাইটোসিন। আরএনএ তে থাইমিন পাওয়া যায় না। তাহলে থাইমিনটা শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়, আর ইউরাসিলটা শুধুমাত্র আরএনএ তে পাওয়া যায়। ক্লিয়ার? বুঝছো? এই আণবিক সংকেত আসতেছে ভাইয়া, টপিক গুলো বুঝো, সবই বুঝাবো, সামনে আসতেছে। যেটা যখন বুঝাচ্ছি সেই টপিকটা ওই সময়ে বুঝবা, তাহলে পড়াটা সুবিধা হবে। যদি আগেরটা নিয়ে মাথা ঘামাও তাহলে দেখবে এটা আর কিছু মাথায় ঢুকবে না। যখন এই টপিক শেষ করবো তখন বলবা যে ভাইয়া এটা আরেকবার বলেন। সব শয়তান আছো তোমরা অনেক, তাই না? শয়তানের খারা ঝিলকি। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার উপাদান গেল। তাহলে নিউক্লিওটাইডের 2 নাম্বার গঠন উপাদান নাইট্রোজেন বেস, আর 3 নাম্বার গঠন উপাদান হচ্ছে ফসফেট। তাহলে একটা নিউক্লিওটাইডের মধ্যে 3টা জিনিস থাকে, পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকে, আর থাকে ফসফেট। এবং ডিএনএ এর ক্ষেত্রে কোনটা থাকে, আরএনএ এর ক্ষেত্রে কোনটা থাকে, আমরা এটা জেনে আসছি। তোমরা বাসা গিয়ে একবার পড়লে এখন ইনশাআল্লাহ পারবা। তাহলে দেখো আমরা দেখি, সাপোজ ধরে নিলাম এটা একটা ডিএনএ এর জন্য তৈরি নিউক্লিওটাইড। তাহলে এর মধ্যে ডিঅক্সিরাইবোজ থাকবে, নাইট্রোজেন যুক্ত বেস থাকবে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন, আর ফসফেট গ্রুপ থাকবে। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা যুক্ত হয়ে ডিএনএ এর একটা কি তৈরি করবে? একটা সূত্রক। মনে করো এটা একটা নিউক্লিওটাইড, তাহলে এরকম একটা সূত্রক তৈরি করবে, এবং প্রতিটা নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত থাকবে। আবার এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে আরেকটা সূত্রক তৈরি করবে, এরাও পরস্পরের সাথে যুক্ত থাকবে। এই 2টা সূত্রক এখন পাশাপাশি যুক্ত হবে, এই যে এদিক দিয়েও তারা যুক্ত হবে, পাশাপাশি যুক্ত হয়ে একটা মইয়ের মতো গঠন সৃষ্টি করবে। এরপর তারা শুধু প্যাঁচাবে বা প্যাঁচ খাবে। প্যাঁচ খাইলে দ্বিসূত্রক বা ডাবল হেলিকাল, এই সূত্রক গুলাকেই হেলিক্স বলা হচ্ছে। ডিএনএ যে সূত্রক গুলা সেগুলোকে হেলিক্স বলা হচ্ছে। 2টা সূত্রক থাকে, এই জন্য বলা হয় দ্বিসূত্রক বা ডাবল হেলিকাল স্ট্রাকচার। ঠিক আছে, এটা আরো সামনে আরো ডিটেলস গঠন আসতেছে। পরের ছবিটা দেখো। তাহলে এখন এই জিনিসটা একটু লক্ষ্য করো তো। দেখো এইটা একটা ডিএনএ এর নিউক্লিওটাইড, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এইটা একটা ডিএনএ এর নিউক্লিওটাইড। এই ডিএনএ নিউক্লিওটাইডের মধ্যে এই যে মাঝখানে সুগার আছে, কোন সুগার? সবাই অ্যান্সার দাও তো, কোন সুগার? ডিএনএ তে কোন সুগার? রাইবোস নাকি ডিঅক্সিরাইবোস? রাইবোস নাকি ডিঅক্সিরাইবোস? অবভিয়াসলি ডিঅক্সিরাইবোস। এরপর নিউক্লিওটাইডের গঠন উপাদান 3টা, তাহলে সুগার পাইছি, ফসফেট গ্রুপও পাইছি, আর সাইটোসিনও পাইছি। তার মানে একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারও পাইছি। তাহলে এটাকে আমরা একটা নিউক্লিওটাইড বলতে পারি। এই নিউক্লিওটাইডটা হচ্ছে এই যে এটা দেখো। হৃদয় খান ডাকলাম, কি হইলো বলো হৃদয়? এর পাশে দেখো, এর পাশে আরেকটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এর সাথে দেখো আরেকটা নিউক্লিওটাইড পাশাপাশি যুক্ত হয়েছে।
কিভাবে? এই যে ফসফেট যৌগের মাধ্যমে তারা পাশাপাশি একটা কি তৈরি করছে, বন্ধন তৈরি করছে। একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এটা আরেকটা নিউক্লিওটাইড, সে তার ফসফেটটা দিয়ে আরেকটা নিউক্লিওটাইডের সাথে বন্ধন তৈরি করছে। তাহলে দেখো একটা নিউক্লিওটাইড আরেকটার সাথে সোজাসুজি যুক্ত হচ্ছে, হয়ে কি তৈরি করতেছে, একটা সূত্রক। এই নিউক্লিওটাইডও দেখো ফসফেট দিয়ে তার পাশের নিউক্লিওটাইডের সাথে আরেকটা বন্ধন তৈরি করছে, তাই না? অর্থাৎ বিষয়টা এমন, আমরা হাত ধরে ওই যে অনেক সময় স্কুলে পিটি করার সময় মনে আছে যে হাত ধরে অনেক সময় লাইন করাইতো না, বিশাল একটা লাইন হইতো, এক ফ্রেন্ড তোমার যে বাম হাত আরেকজনের ডান হাত দিয়ে ধরতা, সে তার বাম হাত দিয়ে আরেকজনের ডান হাত ধরতো, এভাবে বিশাল একটা লাইন হইতো না, বা গোল একটা বৃত্ত তৈরি করা যাইতো না অনেক সুন্দর। তো এই নিউক্লিওটাইড গুলো কিন্তু এভাবেই যুক্ত হচ্ছে। খুব ভালো করে দেখো যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড তার ফসফেট যৌগ দিয়ে বা ফসফেট অংশটুকু দিয়ে আরেকটা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়েছে। এরপর এই নিউক্লিওটাইড আরেকটা ফসফেট বন্ড দিয়ে বা বন্ধন দিয়ে আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়েছে। এভাবে পাশাপাশি এখানে 4টা নিউক্লিওটাইড দেখা যাচ্ছে, তারা ফসফেট বন্ড দিয়ে পরস্পরের সাথে যুক্ত। এই ভিডিও আছে, আগে এই জিনিস বুঝতে হবে তারপরে ভিডিও। বেসিক না বুঝে ভিডিও দেখলেও কনসেপ্ট ক্লিয়ার হবে না। আগে মনোযোগ দাও। এই জিনিসটা কি খুব কঠিন? দেখো তো যে পাশাপাশি জাস্ট নিউক্লিওটাইড গুলা ফসফেট বন্ড দিয়ে যুক্ত হয়েছে, আমরা কিন্তু সাইডে এখনো আসিনি। ঠিক একই ভাবে উল্টা সাইডে, তাহলে এইটা একটা সূত্র আমরা পাইলাম। ঠিক একই ভাবে এই দিকে দেখো, এই দিকেও এটা একটা নিউক্লিওটাইড, সে ফসফেট বন্ড দিয়ে আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়েছে, এটা একটা নিউক্লিওটাইড, সে আরেকটা ফসফেট দিয়ে আরেকটা নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়েছে, এভাবে পরস্পর এই দিকেও 4টা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। এবং এই নিউক্লিওটাইডে দেওয়া আছে কি, অ্যাডিনিন। তোমরা খেয়াল রাখবা ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিনটা সবসময় যুক্ত হয় থাইমিনের সাথে, আর গুয়ানিনটা সবসময় যুক্ত হয় সাইটোসিনের সাথে। এটা নিয়ম যে অ্যাডিনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে বা 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। উল্টে যাওয়ার কারণটা কি? দেখো মজার একটা বিষয় যে কেন ভাই এখানে উল্টে গেল। যদি সাপোজ এই নিউক্লিওটাইডের সাথে অ্যাডিনিন আছে, এই নিউক্লিওটাইডটা যদি এইদিকে মুখ করে থাকতো, অর্থাৎ এইভাবে থাকতো, তাহলে তার থাইমিনটা চলে আসতো এই দিকে, বাইরের দিকে, তাই না? থাইমিন বাইরের দিকে যদি চলে আসতো, তাহলে কি অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হতে পারতো? দেখো সূত্রগুলো এমন যে 2টা সূত্র তারা নিজেরা লম্বালম্বি ভাবে যুক্ত হবেই, সাথে পাশাপাশিও নাইট্রোজেন বেসগুলো পরস্পর যুক্ত হবে। তাহলে যদি পাশাপাশি নাইট্রোজেন বেসগুলোও সরাসরি যুক্ত হতে চায়, তাহলে এই মালাটা যেই দিক দিয়ে তৈরি হতে হবে, এই মালাটা তৈরি হতে হবে তার উল্টা দিক দিয়ে। বুঝতে পারছো? কারণ উল্টা দিক দিয়ে যদি তৈরি না হয় তাহলে কি হবে, দেখো সাপোজ এই ছবিটাই তুমি এইদিকে বসাইছো, তাহলে কিন্তু তার অ্যাডেনিনটা এই দিকে উল্টা পাশে চলে যাবে। একটা কমন জিনিস তুমি চিন্তা করো তো, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, তুমি যদি এই পাশের নিউক্লিওটাইডকেও এর মতো করে বসাইতা, এই যে এর মতো করে বসাইতা, তাহলে এর যে থাইমিন অংশটুকু আছে, এর থাইমিন অংশটা এইদিকে উল্টা দিকে চলে আসতো না, বাইরের দিকে চলে আসতো না, এই পাশে চলে আসতো না থাইমিনটা, অর্থাৎ থাইমিন তখন এই পাশে চলে আসতো, তাই নয় কি? দেখো জাস্ট এই ছবিটাকে উল্টাই দাও, এই ছবিটাকে উল্টাই দাও, তাহলে থাইমিনটা উল্টা দিকে চলে আসবে না? তাহলে থাইমিন যদি উল্টা পাশে চলে আসে, অ্যাডিনিন কি জিন্দেগিতেও আর থাইমিনের সাথে যুক্ত হতে পারবে? বলো তো, সম্ভব না। কিন্তু আমরা জানি যে নাইট্রোজিনাস বেসগুলা অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় আর গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হবে। এই হাফসা আক্তার মনোযোগ দাও, শুধু বারবার কমেন্ট করলে তো কিছু বুঝতে পারবে না ভাইয়া, একটু মনোযোগ দাও। সিম্পল জিনিস কি হচ্ছে দেখো, খুব সিম্পল।
সবাই বুঝতে পারছে, তুমি পারো নাই কেন? দেখো এটা কি অ্যাডেনিন, আমি বললাম যে অ্যাডেনিন থাইমিনের সাথে যুক্ত হয়, আবার গুয়ানিন সাইটোসিনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে কি হয় সেটা আমরা ধীরে ধীরে আসতেছি। দেখো তো এই চিত্রটা এই দিকে এইভাবে গঠন, যার জন্য অ্যাডেনিনটা আসছে এই পাশে। এই ছবিটাও যদি এইভাবে থাকতো, তার মানে ঘরের এই চাল যদি উপরের দিকে থাকতো, ঘরের মাথা যদি উপরের দিকে থাকতো, তাহলে এর থাইমিনটা কোন দিকে চলে আসতো? এইদিকে চলে আসতো না, বাইরের দিকে, এই পাশে থাইমিন থাকতো না তখন? তাহলে এই পাশে থাইমিন থাকলে অ্যাডেনিন আর থাইমিন কি যুক্ত হতে পারবে তখন? এই পাশে থাকলো অ্যাডেনিন আর উল্টা পাশে থাকলো থাইমিন, অ্যাডেনিন থাইমিন পরস্পর যুক্ত হতে পারবে? না, পারবে না। তো অ্যাডেনিন থাইমিন যুক্ত থাকার জন্য এই শিকলটা উল্টা দিকে তৈরি হয়, বুঝতে পারছো? যার কারণে থাইমিনটা তখন ভিতরের দিকে চলে আসে অ্যাডেনিনের কাছাকাছি, অ্যাডেনিন থাইমিন তখন পাশাপাশি যুক্ত থেকে বন্ধন তৈরি করতে পারে। এরপর একটা ভিডিও আছে, এখন কনসেপ্ট ক্লিয়ার না হলেও সময় নাই, সমস্যা নাই, আবার ওই ভিডিও দেখে ক্লিয়ার হবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইটা একটা সূত্র এদিক দিয়ে তৈরি হইলো, আবার আরেকটা সূত্র উল্টা দিক দিয়ে তৈরি হইলো। আর এদের যে নাইট্রোজেন বেস গুলা, অ্যাডিনিনের সাথে যুক্ত হচ্ছে থায়ামিন, গুয়ানিনের সাথে যুক্ত হচ্ছে সাইটোসিন, থায়ামিনের সাথে যুক্ত হচ্ছে অ্যাডেনিন। আমি আগেই বলছি যে অ্যাডেনিনের সাথে যুক্ত হবে থায়ামিন দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে, আর গুয়ানিনের সাথে যুক্ত হবে সাইটোসিন। এখন একটু দেখো, একটু আমি তোমাদেরকে সহজভাবে দেখাই। একটু সহজভাবে দেখাই, এই জিনিসটা দেখো। আচ্ছা দেখো, তো সাপোজ এগুলো হচ্ছে নিউক্লিওটাইড গুলা, এই নিউক্লিওটাইডের সাথে আছে অ্যাডেনিন, এটা আরেকটা নিউক্লিওটাইড, তার সাথে আছে সাইটোসিন, এটা আরেকটা নিউক্লিওটাইড, তার সাথে আছে থায়ামিন। এই নিউক্লিওটাইড গুলা পরস্পর এভাবে সংযুক্ত। তাহলে আমরা তখন বলবো যে এইটা একটা ডিএনএ সূত্রক, এটা 1 নাম্বার সূত্রক। আবার এই দিকেও কিছু নিউক্লিওটাইড আছে, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইডের সাথে এই নিউক্লিওটাইডের সাথে এরাও পাশাপাশি সংযুক্ত থাকবে, তখন এটাকে আমরা আরেকটা সূত্রক বলবো। তাহলে সূত্রক দুইটা লম্বালম্বি নিজেদের মধ্যে সংযুক্ত থাকে, আবার দুইটা সূত্রক তো একসাথে যুক্ত হতে হবে, তাই না? না হলে তো ডাবল হেলিক্স যে স্ট্রাকচারটা আছে সেটা লাভ করতে পারবে না। তো দুইটা সূত্রক পাশাপাশি সংযুক্ত থাকার জন্য আমি একটু আগেই বলছি যে অ্যাডেনিন সবসময় কার সাথে সংযুক্ত থাকে? থাইমিনের সাথে। গুয়ানিন সবসময় কার সাথে সংযুক্ত থাকে? সাইটোসিনের সাথে। তাহলে এই নিউক্লিওটাইডে আছে অ্যাডেনিন, এ যদি তার পাশের নিউক্লিওটাইডের সাথে পাশাপাশি সংযুক্ত হতে চায়, তাহলে এর মধ্যে কি থাকতে হবে? না, অ্যাডেনিন কার সাথে যুক্ত হতে পারে? থাইমিনের সাথে। তারপর এখানে দেখো আছে সাইটোসিন, তার মানে পাশের নিউক্লিওটাইডটাতে কি হবে? গুয়ানিন কার সাথে সংযুক্ত হয়? সাইটোসিন, তার মানে এখানে গুয়ানিন, এবং সেরা তারা 3টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। এরপর এখানে আছে থাইমিন, তাহলে এই পাশে কি থাকবে? অ্যাডিনিন। এখন এই জিনিসটাকে তোমরা একটু মিলানোর জাস্ট চেষ্টা করো, আমরা এরকম ভাবে ডিএনএ এর স্ট্রাকচার আর্ট করলাম না? এরকম ভাবে এই যে দুইটা সুতা আর্ট করলাম, এটা একটা সুতা আর এটা একটা সুতা, এই অংশগুলো হচ্ছে এই যে 1 নাম্বার সূত্রক, 2 নাম্বার সূত্রক। আর এই যে মাঝখানে যে সিঁড়ির ধাপগুলো দেখতেছো না, যারা দুইটা সুতাকে কি করছে? সংযুক্ত করছে। তাহলে তোমরা বলো তো একটু চিন্তা করে, এরা কারা? এখানকার কোন অংশটুকু? এই মাঝখানের ধাপগুলা হচ্ছে এই যে অ্যাডেনিন থায়ামিন, গুয়ানিন সাইটোসিন, থাইমিন অ্যাডেনিন। বুঝতে পারছো এবার? কিন্তু এটা হচ্ছে তার একটা সুপারফিশিয়াল স্ট্রাকচার, উপর থেকে দেখতেছি, কিন্তু এইটা হচ্ছে একদম আণবিক গঠন, একদম মাইক্রোস্কোপ দিয়ে ভিতরে ঢুকে গেছি কি গঠন উপাদান তার মধ্যে আছে। টেনশনের কোনো কারণ নাই, আরো সুন্দর সুন্দর ছবি আছে, এখন দেখো, এখন বুঝতে পারবা, তাই না? তাহলে ছবি দেখে, এই ছবি দেখে ভয় পাওয়ার কিছু নাই, পরের ছবিটা দেখো এখন। এই যে এই ছবিটা দেখো।
এই ছবি লক্ষ্য করো যে এটা দেখো একটা ডিএনএ, এটা তারা শুধু এমনি ডাবল হেলিক্স অবস্থায় আছে এইখানে, এরপর ডাবল হেলিক্সকে খুলে ফেললাম, দেখো এইদিকে পাবো একটা নিউক্লিওটাইড, এদিকে একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইডের সারি, এটা একটা নিউক্লিওটাইডের সারি, আর মাঝখানে অ্যাডেনিন গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থায়ামিন, এই অংশগুলো জাস্ট দুইটা সূত্রকে সংযুক্ত করে রাখছে। অর্থাৎ এই যে মাঝখানে যে সিঁড়ির ধাপগুলো দেখতেছো, এই সিঁড়ির ধাপগুলো হচ্ছে অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো তো? ক্লিয়ার। আরো 3D কিছু ভিডিও আছে, আমরা শেষে দেখবো। আজকের ভিডিও প্লে হবে, কোনো সমস্যা নাই, টেনশনের কারণ নাই, তো টেনশন করিও না কেউ, হ্যাঁ? আচ্ছা, কোনো ভেজাল নাই, আচ্ছা ঠিক আছে। বন্ধন কম বেশি হওয়ার কারণ কি? এটা আসলে যোজনীর উপর ডিপেন্ড করে, যে অ্যাডেনিন কেন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়, আবার গুয়ানিন কেন সাইটোসিনের সাথে 3টা বন্ধন দিয়ে যুক্ত হয়। এটার কারণ কি? যে তাদের যোজনীর ভিন্নতা। এই অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এগুলার গাঠনিক সংকেতগুলো লাগবে, এই গাঠনিক সংকেত তোমাদের সিলেবাসের বাইরে, কোনো সমস্যা নাই, হ্যাঁ ওইগুলো এখন জানতে হবে না, ইন্টারমিডিয়েটে উঠো তখন দেখবে এদের গাঠনিক সংকেতগুলো তোমরা জানতে পারবা। দুটো অ্যাডেনিন কখনো একসাথে যুক্ত হতে পারে না, হয় না। ডিএনএর মধ্যে দেখো এরা কিন্তু, আমরা দেখতেছি এরা যেভাবে আছে তাদের গঠনটাকে শুধু জেনে আমরা এক্সপ্লেনেশন করতেছি, আমরা কিন্তু কোনো কিছু তৈরি করতেছি না, গঠনটা ওইভাবেই আছে, আমরা জাস্ট ওইটাকে ডিসকভার করতেছি যে হ্যাঁ অ্যাডেনিনের সাথে ডিএনএ তে সবসময় থাইমিনটাই যুক্ত থাকে, গুয়ানের সাথে ডিএনএ তে সবসময় সাইটোসিনটাই যুক্ত থাকে। ক্লিয়ার? একই দিকে করে আছে কেন? এটা একই দিকে করে নাই, উল্টা দিকেই করে থাকবে, কিন্তু ছবিটাতে ওইভাবে ওরা জিনিসটাতে মনোযোগ দেয়নি, এই জন্য মনে হচ্ছে একই দিকে করে আছে, হ্যাঁ কিন্তু অবশ্যই সুগার গুলা উল্টা দিকে মুখ করে থাকবে দুইটা সূত্রে পরস্পর, নইলে মিলতে পারবে না গুয়ানিন অ্যাডেনিন। আচ্ছা, এখন আমরা ডিএনএ এর ডিটেইলস একটু বই থেকে দেখে আসি। দেখো সবাই মনোযোগ দাও, লাইনগুলো একটু মিলাই নেই। যে ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। সর্পিলাকার মানে কি? সাপের মতো। একটু আগে যে ভিডিওটা দেখলাম মনে হচ্ছে না যে সাপের মতো গঠন? অনেকটা ভিডিওটা চলতেছে তো মনে হচ্ছে সাপ একটা উপরে উঠতেছে, তাই না? তাহলে সর্পিলাকার মানে সাপের মতো গঠন। আর একটি সূত্র অন্যটির পরিপূরক। পরিপূরক কথাটার অর্থ কি? একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেমন দেখো আমাদের ফ্যামিলি, একটা ভালো ফ্যামিলি এস্টাবলিশ করার জন্য বাবারও প্রয়োজন আছে, আবার কি মায়েরও প্রয়োজন আছে। শুধু বাবা থেকে একটা ভালো বা এস্টাবলিশ ফ্যামিলি তৈরি করা সম্ভব না, শুধু মাকে দিয়েও একটা এস্টাবলিশ ফ্যামিলি তৈরি করা সম্ভব না, কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। তাহলে আমরা বলতে পারি বাবা একাই 100 না, আবার মাও কি একাই 100 না, তাহলে দুইজন দুইজনের উপরে কি ডিপেন্ডেন্ট। এই জিনিসটাকে আমরা বলি একে অপরের পরিপূরক, বুঝতে পারছো? বা কমপ্লিমেন্টারি। পরীক্ষায় এই পরিপূরক সম্পর্কটা দেখা যায়, এক বন্ধু আরেক বন্ধুর পরিপূরক। বলে কি যে বন্ধু আমি প্রথমে 10 পেজ পড়ে যাব, তুই পরের 10 পেজ পড়ে যাস, প্রথম 10 পেজ থেকে প্রশ্ন আসলে তুই আমাকে বলবি, পরের 10 পেজ থেকে প্রশ্ন আসলে আমি তোকে বলবো। তাহলে একজন আরেকজনের কি এরা পরিপূরক, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো এই সূত্রগুলা, এই যে বইয়ের ছবিটাই দেখো, এই সূত্রের মধ্যে অ্যাডেনিন কার সাথে যুক্ত হতে পারে? থাইমিনের সাথে। অ্যাডেনিন যদি থাইমিনের সাথে যুক্ত না হয় তাহলে ডিএনএর যে 2টা সূত্রক এরা কি পরস্পর একসাথে হতে পারবে কখনো? কখনো হতে পারবে না। তাহলে অ্যাডেনিন থায়ামিন যদি একসাথে না হয় তাহলে এই 2টা সূত্রক, এটা হচ্ছে 1 নাম্বার সূত্রক আর এটা হচ্ছে 2 নাম্বার সূত্রক, এরা কখনো একীভূত হতে পারবে না, ডিএনএও গঠন হবে না। তাহলে আমরা বলতে পারি অ্যাডেনিন থাইমিনের পরিপূরক, তাই না? আবার দেখো গুয়ানিন সাইটোসিনের সাথে সংযুক্ত হতে পারে, এই দুইজন যদি সংযুক্ত না হয় তাও 2টা সূত্র একীভূত হবে না, তাহলে গুয়ানিন সাইটোসিনের কি পরিপূরক। আবার থাইমিন অ্যাডেনিনের পরিপূরক, তাহলে আমরা বলতে পারি একটা চেইন মানে এই শিকলটা এই শিকলটার পরিপূরক বা কমপ্লিমেন্টারি। দুইটাই ছাড়া কখনোই ডিএনএ গঠন সম্ভব হবে না, বুঝতে পারছো সবাই?
আচ্ছা, না উলম্ব বরাবর এটি সাজানোর কোনো সিরিয়াল নাই, তুমি ইচ্ছা মতো সাজাইতে পারো, কোনো সমস্যা নাই। ডিএনএ যদি আর্ট করতে হয় ইচ্ছা মতো সাজাবা তুমি, এটা দেওয়ার কোনো সিকোয়েন্স বা এরকম নিয়ম নাই। ওকে, তো একটা চেইন আরেকটা চেইনের পরিপূরক। এবার আমরা জানি নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে, 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে যেটাকে আমরা বলতেছি পেন্টোজ সুগার। নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার, ডিএনএ এর মধ্যে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, আর সাথে থাকে অজৈব ফসফেট। এই তিনটা উপাদানকে আমরা একসাথে বলি নিউক্লিওটাইড। আগেই জেনে আসছি নিউক্লিওটাইডের গঠন উপাদান তিনটা। আর এই ডিএনএটা হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে ওয়াটসন আর একজনের নাম হচ্ছে ক্রিক, এই দুইজন প্রথম ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী বা দ্বিসূত্রক, হেলিক্স কথাটার অর্থ হচ্ছে সূত্রক বা সুতা, তাহলে দ্বিসূত্রী কাঠামোর বর্ণনা দেন। আর এই কাজের জন্য তারা নোবেল প্রাইজ পাইছিলেন। দেখো, আর নাইট্রোজেন বেস গুলো দু ধরনের, একটা গ্রুপকে বলি পিউরিন আর একটা গ্রুপকে বলি পাইরিমিডিন, সব পড়ায় আসছি তোমাদেরকে কিন্তু। আর অ্যাডিনিন ও গুয়ানিন হলো পিউরিন, আর সাইটোসিন আর থায়ামিন হলো পাইরিমিডিন গ্রুপের। আর একটি সূত্রে অ্যাডেনিন আর একটা সূত্রে থাইমিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে, জেনে আসলাম। ঠিক একইভাবে একটি সূত্রের গুয়ানিন আর একটা সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকে। আর তাই আমরা বলতে পারি যে বন্ধন সবসময় তৈরি হয় পিউরিন আর পাইরিমিডিনের মধ্যে। দেখো তো, অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে বন্ধন হচ্ছে, এর মধ্যে অ্যাডেনিনটা কোন গ্রুপের? পিউরিন গ্রুপ। আর থাইমিনটা কোন গ্রুপের? পাইরিমিডিন গ্রুপ। তাহলে বন্ধন সবসময় কার কার মধ্যে তৈরি হয়? একটা পিউরিন আর একটা পাইরিমিডিনের মধ্যে। এই বিষয়টা কি বুঝতে পারছো? না না, চিত্র, হ্যাঁ ডিএনএ ছবিটা একটু আর্ট করবা, কোশ্চেন খুব কঠিন করার মতো কিছু নাই তো এই অধ্যায়ে ভাইয়া। আচ্ছা, তো এটা, আর সুতরাং দুটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু একরকম নয়, এই বিষয়টা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তো, দুইটা সূত্র একটা আরেকটার পরিপূরক কিন্তু একই রকম কি, একটার গঠন যা আরেকটার গঠন তার উল্টা দিকে, তাই না? কিন্তু তারা দুইজনে পরস্পরের পরিপূরক। দুইজন পরস্পর যদি যুক্ত না হয় তাহলে কখনোই ডিএনএ তৈরি হবে না। আর এখন একটু মেজারমেন্ট আছে, যে হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট, আর একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। তাহলে আমরা এখন একটু দেখি এই জিনিসটা। দেখো, তাহলে এই যে এইটাকে একটা আমরা বলি ঘূর্ণন, হেলিক্সের এটা একটা ঘূর্ণন মানে একটা প্যাচ, আর এইটা আরেকটা ঘূর্ণন মানে আরেকটা প্যাচ। তো তারা বলতেছে কি, যে হেলিক্সের প্রতিটা ঘূর্ণন, এই ঘূর্ণনটুকুর ডিস্টেন্স কতটুকু? 34 অ্যাংস্ট্রম, মানে প্রতিটা প্যাচের দৈর্ঘ্য। ঠিক একইভাবে এই যে ঘূর্ণনটা আছে এটার দৈর্ঘ্য কতটুকু? এটাও 34 অ্যাংস্ট্রম। এই যে এর উপর একটা শূন্য, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাংস্ট্রম। মনে রাখবা, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। ওকে, এই বর্ণ তোমরা বোকা, দেখো তোমরা অনেকে বলতেছো গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলা বর্ণ লাল হলুদ কি পার্মানেন্ট? এগুলোর কোনো বর্ণ হয় না ভাইয়া, তোমাদের ছবিগুলো সুন্দর করার জন্য কালার দিছে। এগুলো তো রাসায়নিক পদার্থ, এগুলো ক্ষার, নিউক্লিওটাইড, এদের কোনো বর্ণ নাই। ঠিক আছে, তোমাদেরকে ছবিগুলো সুন্দর করার জন্য বর্ণ দিয়ে দিছে। আচ্ছা দেখো তো, বিজ্ঞানী হেলিক্স কি, ওয়াটসন আর ক্রিক কি বলছে, যে হেলিক্সের প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, আর প্রত্যেকটা ঘূর্ণনে নিউক্লিওটাইড থাকে কয়টা করে? এরকম 10টা। তার মানে সিঁড়ির ধাপ থাকে কয়টা? 10টা। কয়টা হলো জানি না, ধরে রাখো এখানে 10টা। তাহলে এবার সিঁড়ির 2টা ধাপের মধ্যবর্তী দৈর্ঘ্য কতটুকু হবে? এই সিঁড়ি থেকে এই সিঁড়ির ডিস্টেন্স কতটুকু হবে? একটু চিন্তা করে আনসার দেওয়া যায়, যে একটা প্যাচের পুরাটার দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, আর প্রতিটা পেচের মধ্যে 10টা নিউক্লিওটাইড আছে, তাহলে পাশাপাশি 2টা নিউক্লিওটাইড, এর দূরত্ব কত হবে? 10 দিয়ে ভাগ দিলেই পাওয়া যায়। তার মানে এই মানটুকু হবে 3.4 অ্যাংস্ট্রম। 10 দিয়ে ভাগ দাও, 34কে 10 দিয়ে ভাগ দিলেই চলে আসে। তাহলে দেখো, প্রশ্ন কিন্তু দুভাবে আসতে পারে, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়তে হবে, যে
হেলিক্সের প্রতিটা ঘূর্ণনের দৈর্ঘ্য চাইছে নাকি? যদি হেলিক্সের একটা ঘূর্ণনের দৈর্ঘ্য চায় তাহলে আনসার কত হবে? 34 অ্যাংস্ট্রম। আর যদি বলে যে পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের দূরত্ব কত, বা পাশাপাশি দুইটা সিরিজ ধাপের দৈর্ঘ্য কত, তাহলে আমরা মনে রাখবো যে একটা ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড বা 10টা সিঁড়ি থাকে। তাহলে পাশাপাশি দুইটা সিঁড়ির মধ্যে দৈর্ঘ্য 10 দিয়ে ভাগ দিলে আমরা পাই 3.4 অ্যাংস্ট্রম। এই প্রশ্নগুলো কিন্তু একটু পরেই পোল দিব, না পারলে কিন্তু মাইনাসে তখন দেখবা। ঠিক আছে? এই অনেকে বলছে ফেসবুকের কমেন্ট গুলো পড়েন না কেন ভাইয়া? ফেসবুকের কমেন্ট গুলো আসলে এত কমেন্ট পড়তে গেলে ক্লাসে আর পড়া হবে না। নাফিস বলছো যে ভাইয়া সর্পিল আকার কি? সর্পিল আকার মানে সাপের মতো গঠন বিশিষ্ট। হ্যাঁ, এরপরে চিপস খাইতে খাইতে ক্লাস দেখছি, জাস্ট সিল। মাহবুবুন নেসা, এখন বেশি সিল থাকিও না, পরীক্ষার হলে দেখবা কাক হয়ে গেছো। আল্লাহ না করুক এরকম হোক। হ্যাঁ, আচ্ছা, সবাই পড়াশোনা করো। তাহলে দেখি, এই হচ্ছে ঘটনা। আর ব্যাস, আরেকটা জিনিস আছে ব্যাস, সেটা হচ্ছে ব্যাস হচ্ছে এই জায়গাটুকু দৈর্ঘ্য। এই ব্যাসটা সর্বোচ্চ কত হয়? যে দুইটা সূত্রের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলি আমরা ডিএনএ এর ব্যাস, এটার মান হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা বলো? একটা, প্রতিটা হেলিক্সের ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, দুটা সিঁড়ির পাশাপাশি দূরত্ব বা দুটা নিউক্লিওটাইডের পাশাপাশি দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, আর হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম। তাহলে তিনটা জিনিস কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। আর তোমরা ইচ্ছা করেই বা যে কোনো ভাবেই হোক অনেকে ভুল করে ফেলো। এই তিনটা জিনিস দাগানোর সময় খুব সাবধান থাকতে হবে। এখন আমরা দেখি বইয়ে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো এখানে বলা আছে যে হেলিক্সের প্রতিটি ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট। তারপর দেখো, এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে, সুতরাং আমরা বলতে পারি পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, যেখানে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। তাহলে এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই ছিল ডিএনএ এর আদ্যপান্ত। এরপর দেখো, এই যে ডিএনএ এর পলিনিউক্লিওটাইড গুলো বিপরীত ভাবে অবস্থান করে, যেটা আমি তোমাদেরকে বারবার বললাম যে একটা মালা আছে যেদিকে মুখ করে, আরেকটা মালা মুখ করে থাকবে তার উল্টা দিকে। এই ঘটনাটাকে বলি আমরা বিপরীত ভাবে অবস্থান করা বা অ্যান্টি প্যারালাল। অনেকটা কিসের মতো? পেঁচানো সিঁড়ির মতো, আর খাড়গুলো শায়িত থাকে। এই যে দুইটা সিঁড়ির মতো এবং খাড়গুলো এদের মাঝখানে শায়িত থাকে। এই যে খাড়গুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এগুলো সিঁড়ির ধাপগুলোর মতো শায়িত থাকে। আচ্ছা, এরপর দেখো, অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকের দণ্ড দুটি পরপর সুগার আর ফসফেট দিয়ে গঠিত। তাহলে এই যে বাইরের দিকে সুতার অংশগুলা সুগার আর ফসফেট দিয়ে গঠিত, আর মাঝখানের যে সিঁড়ির ধাপগুলা সেগুলো নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। ক্লিয়ার? দেখো এই জিনিসগুলো আগেই পড়ায় এসেছি, জাস্ট এখন বইয়ের সাথে মিলাই দিচ্ছি তোমাদেরকে। এই নাফিসা আক্তার, নিশাত, মনোযোগ দিয়ে ক্লাস করো। ক্লাস ভালো লাগে, কিন্তু ক্লাস থেকে আউটপুট নিতে হবে। শুধু ভালো লাগলেই হবে না, ক্লাস ভালো লাগতে হবে, সাথে ক্লাসের পড়াটা পড়তে হবে, এই পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় 25-এর মধ্যে 25 পাইতে হবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই 25-এর মধ্যে 25 পাইতে চাই কিনা? হাত তুলে দেখাই কে কে 25-এর মধ্যে 25 পাইতে চাই। যারা 26 পাইতে যাচ্ছ এরা কিন্তু ফাইজলামি করতেছো। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো, এরপর দেখো, আর এদের ভিতরের দিকে নাইট্রোজেন বেসটা অবস্থান করতেছে। প্রকৃত কোষেও ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, কিন্তু আদি কোষের ডিএনএ গুলো সাধারণত গোলাকার হয়ে থাকে এবং দৈর্ঘ্যে কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার হতে পারে। এটি হাজার হাজার নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। আর ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র 20 অ্যাংস্ট্রম, এই জিনিসটা কিন্তু বলে আসছি। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে তাদের বংশধরে নিয়ে যায়। তাহলে এই গেল কিছু কথা। এইবার দেখো, এই যে তোমরা এই প্র্যাকটিক্যাল অংশটুকু একটু পড়বা যে কিভাবে ডিএনএ এর একটা মডেল তৈরি করা যায় কলম দিয়ে, পিন দিয়ে। এখানে সুন্দর একটা মডেল তৈরির বিষয় দেখানো আছে। দেখো যে অনেকগুলো কলম আর অনেকগুলো ছোট ছোট বল, এই যে পাশাপাশি সংযুক্ত করবা, বলগুলো পাশাপাশি সংযুক্ত করলা, আর এদের সাথে একটা করে কলম। প্রতিটা বল হচ্ছে এক একটা নিউক্লিওটাইড, আর কলমগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত ক্ষারক। তাহলে এটা একটা সূত্রক তৈরি হইলো, এটা একটা সূত্রক। এরপর দুইটা সূত্রকে প্যাচ দিয়ে দিবা, ব্যাস ডিএনএ হয়ে যাবে। এই প্যাচ দিয়ে দিছে, ডিএনএ হয়ে গেছে। কলম না কাঠি, যেটাই হোক, কলম হোক কাঠি হোক, একই জিনিস।
আচ্ছা, এই শেষ হবে কখন? শেষ আমরা ইনশাল্লাহ আর আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই মডেলটার জন্য দেখো এখানে কিছু কথা বলা আছে যে বিজ্ঞানী ফ্রাঙ্কলিন বিভিন্ন কোণে ডিএনএ অণুর উপর এক্স রে ফেলে তার ছায়ার ছবি তুলেছিলেন এবং তার সেই তোলা ছবিগুলো বিশ্লেষণ করে ডিএনএ এর গঠন আবিষ্কার করা হয়েছিল। আর জেমস ওয়াট এবং ফ্রান্সিস ক্রিক এরা এই জন্য দুজনে 1962 সালে নোবেল প্রাইজ পাইছিল। তাহলে এরকম কিছু তথ্য এগুলো একটু মনে রাখতে হবে, স্কুলের ল্যাবে আছে, হ্যাঁ দেখবা। এরপর সহজ সরল একটা জিনিস আরএনএ। এই যে তোমাদের মধ্যে অনেকেই থাকে না যাদের পেটে জিলাপির প্যাচ। আল বাসাদ বিন বন্ধন বলছো ওয়াটসন ও ক্রিক কত সালে নোবেল প্রাইজ পায়? 258 পেজে একটা সাল, 261 পেজে আরেকটা। এরকম কনফিউজিং প্রশ্ন পরীক্ষায় আসে না, ঠিক আছে? ধরে রাখো যে এটা কখনো পরীক্ষায় আসবে না, যেটা দুই জায়গায় দুই রকম তথ্য দেওয়া আছে সেটা পরীক্ষায় দিবে না। আর সাল আসার সম্ভাবনা এমনিই কম, খুব কমই আসে সাল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি 3 নাম্বার যে জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক বস্তু, তার নাম হচ্ছে আরএনএ। তো আমরা দেখি ডিএনএ এর মধ্যে অনেক প্যাচ, জিলাপির প্যাচ, কিন্তু আরএনএ হচ্ছে সহজ সরল মানুষ, এর মধ্যে কোনো প্যাচ নাই। এ হচ্ছে এক সূত্রক, খুব স্বল্প ক্ষেত্রেই সে পেঁচায়, নইলে একা একা থাকে এবং একটা সূত্র দিয়ে এসে গঠিত। দেখি আরএনএ এর একটু সিম্পল গঠনটা আমরা দেখে আসি। আচ্ছা, আরএনএ এর গঠন দেখার পরে আমরা পোল দিব। তাহলে দেখো এটা একটা আরএনএ এর গঠন, এর ক্ষেত্রেও নিউক্লিওটাইড থাকে, কিন্তু এর নিউক্লিওটাইডে নাইট্রোজেন ঘটিত ক্ষারে কোনটা থাকে না বলতো? একটু আগে বলে আসছি যে ডিএনএ তে থাকে থাইমিন, আর আরএনএ তে থাইমিনের বদলে কি থাকে? ইউরাসিল। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে আর নাইট্রোজেন যুক্ত ক্ষারক হিসেবে থাকে তাহলে ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। আর 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে থাকে রাইবোজ সুগার। তো এই যে দেখো সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন পাশাপাশি যুক্ত হয়ে একটা সূত্র বা একটা শিকল তৈরি করে। দেখো এর কি দুইটা শিকল আছে? দুইটা শিকল নাই, একটা সিঙ্গেল শিকল থাকে। এই সিঙ্গেল শিকলের মধ্যে যে গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, ইউরাসিল এরা আছে, কিন্তু এদের সাথে তো যুক্ত হওয়ার মতো আরেকটা শিকল নাই, তাই তারা ওভাবে সিঙ্গেলই থাকে, যুক্ত হওয়ার মতো কেউ নাই। তাহলে আর কিভাবে থাকবে? তার বন্ধু নাই, কারণ কি তার মুখে গন্ধ, তাই না? যাকে অ্যাড হইতো না, মুখে গন্ধ, সেজন্য তার সাথে কেউ মিশে না। তো তার মুখে গন্ধ থাকার কারণে সে একাই একাই থাকে। আচ্ছা, তাহলে এটা একটা আরএনএ এর গঠন। তো বইটা এখন দেখি একটু। শিকল না থাকলে বন্ধন কিভাবে তৈরি হয়? বন্ধন পাশাপাশি তৈরি হয়, যেমন এই অ্যাডেনিন নিউক্লিওটাইড গুলো পাশাপাশি বন্ধন হয়, কিন্তু সাইড দিয়ে আর কোনো বন্ধন তৈরি হয় না, সাইড দিয়ে তারা সিঙ্গেলই থাকে। বুঝতে পারছো? কারণ দুইটা সূত্র তো এখানে আর যুক্ত হয় না আরএনএ এর ক্ষেত্রে। তাহলে আরএনএ এর পূর্বরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএ তে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে, একটাই। একটাই অনেক সময় পেঁচাইতেও পারে, যেমন এটা একটা সূত্র, দেখো একটা সিঙ্গেল সূত্র, কিন্তু একটু প্যাঁচ খাইছে না হালকা, তাহলে একটা সূত্রই একটু প্যাঁচ ট্যাচ খাইতে পারে, কিন্তু দুইটা সূত্র মিলিত হয়ে ডিএনএ এর মতো এত সুন্দর করে প্যাঁচ আরএনএ তৈরি করে না। আর এতে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, রাইবোজ শর্করা, অজৈব ফসফেট থাকে, নাইট্রোজেন বেস থাকে কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএ থাকে। আবার কিন্তু কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন টিএমভি, এর পূর্ণরূপ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মানে তামাক। এই ভাইরাসটা তামাক গাছকে আক্রমণ করে, যার জন্য তার নাম টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। তো এতে ডিএনএ অনুপস্থিত, এদের শুধুমাত্র আরএনএই থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে ডিএনএও থাকে, আরএনএও থাকে। কিন্তু এই যে ভাইরাসের ক্ষেত্রে কিছু কিছু ভাইরাসে শুধু ডিএনএ থাকে, আবার কিছু কিছু ভাইরাসে শুধু আরএনএ থাকে। অর্থাৎ যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে আরএনএ, অর্থাৎ তাদের বংশগতি বস্তু হচ্ছে শুধুমাত্র আরএনএ, কিন্তু আমাদের ক্ষেত্রে মেইনলি ডিএনএ, আরএনএও থাকে। আচ্ছা, এরপর দেখো এইসব ক্ষেত্রে ডিএনএ বংশগতির বৈশিষ্ট্য হিসেবে বা বস্তু হিসেবে কাজ করে। এখন আমরা পোলে চলে যাব। সবাই রেডি তো নাকি ভোট দেওয়ার জন্য? ভোট জালিয়াতি কেউ করিবেন না। হ্যাঁ, করোনা ভাইরাস একটা আরএনএ ভাইরাস, এর কিন্তু কোনো ডিএনএ থাকে না। আর কিছু 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 ভাইরাস আছে যাদের দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়, এগুলো তোমাদের সিলেবাসে নাই, ইন্টারমিডিয়েটের সিলেবাসে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্রোমোজোম কে আবিষ্কার করেন? একজনও যদি ভুল করছে তারে আজকে পিটানো হবে। দেখি আমার প্রিয় বন্ধুরা ফেসবুকে কোনো কমেন্ট করছে নাকি? অন্য ইশরাত বলছো তোমার আম্মু অসুস্থ, দোয়া করি ফি আমানিল্লাহ সুস্থ হয়ে যাক আন্টি।
সবাই দোয়া করবা ওর আম্মুর জন্য। আর তেমন কোনো কমেন্ট আসে নাই। ওকে, মাসুদুক আহমেদ সাদি ফিল ঠেকাতে ব্যস্ত আছে। আচ্ছা, ঠিক আছে, ফিল ঠেকাতে ব্যস্ত থাকা ভালো, ফিল যে কোনো ভাবে ঠেকাইতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই মোটামুটি সঠিক আনসার দাগাইছো, 2-4 জন দাগাইছো ব্রাউন, কি দেখে দাগাইছো জানি না। তাহলে ক্রোমোজোম কে আবিষ্কার করেন? সঠিক আনসার হচ্ছে স্ট্রাসবুর্গার। যারা ভুল করছো এখন শিখে নাও, যেন আর কোনোদিন এমসিকিউ আসলে এটা ভুল না হয়। এইচআইভি কি ভিরয়েড? না, ভিরয়েড ভিরিয়ান্ট সম্পর্কে তোমাদের এখনো কোনো সিলেবাসে নাই, এই বিষয়ে তোমাদের এখন জানতেই হবে না ভাইয়া, হুদাই দরকার নেই। যেটা সিলেবাসে আছে সেটাকে ভালো করে পড়ো। এইচআইভি একটা আরএনএ ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা জেনে রাখো। এরপরে দেখো আরেকটা দিয়ে দেই সাথে, এটা দেখাও। এটা যদি কেউ ভুল করছো তার মাইর আছে কিন্তু কনফার্ম। বংশগতির ভৌত ভিত্তি কতবার বলে আসছি, যে শেষে কিন্তু প্রশ্ন ধরবো। তাহলে বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয়? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। তাহলে এটা বলা হয় ক্রোমোজোমকে। 9 জন তাও দাগাইছো ডিএনএ, ঠিক আছে, তাহলে ভুল করলো 9 জন। তাহলে তোমরা সবাই জেনে নাও যে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোমকে। ওকে, অ্যান্সার দেওয়ার আগেই চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমিও বুঝলাম না, খুব দ্রুত পোলটা শেষ হয়ে গেল, যে কোনো কারণে হয়েছে, হয়তো বা টেকনিক্যাল কারণে। এরপর একটু জিনভূত নিয়ে আলোচনা করি আমরা। দেখো, তাহলে পরের টপিক হচ্ছে জিন। হ্যাঁ, আরো পোল আছে সামনে, এই টপিক গুলো পড়ি। তাহলে জিন কার ক্ষুদ্র অংশ? ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ, আগেই বলে আসছি শুরুতেই, যে ডিএনএ এর একটা ক্ষুদ্র অংশ জিন। এবং জিনের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি, যে একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন খাটো লম্বা, এটা একটা বৈশিষ্ট্য, উচ্চতা, এই উচ্চতা নিয়ন্ত্রণ করে ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ, ওই নির্দিষ্ট অংশটাকে বলি আমরা একটা জিন। বুঝতে পারছো? আবার ফুলের রং, সেটা ফুলটা লাল হবে নাকি নীল হবে নাকি হলুদ হবে নাকি কালো হবে, গাছের ক্ষেত্রে ওই ফুলের বর্ণ একটা জিন নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা তখন বলি বর্ণ নিয়ন্ত্রণকারী জিন। বুঝতে পারছো? তাহলে ডিএনএ এর যে ক্ষুদ্র অংশ কয়টা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সেটা উচ্চতা হতে পারে, বর্ণ হতে পারে, গায়ের রং হতে পারে, চুলের রং হতে পারে, চোখের রং হতে পারে, যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেই অংশটাকে বলি আমরা জিন। আর এই জিন ক্রোমোজোমের যে জায়গায় অবস্থান করে, জিনের বাড়িকে আমরা বলি লোকাস। তাহলে দেখো, জীবের সব দৃশ্য অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান হচ্ছে জীবের ক্রোমোজোমে, আর ক্রোমোজোমে যে স্থানে জিন থাকে তাকে আমরা বলি লোকাস। একটা লোকাসে একটাই মাত্র জিন থাকে। না, জিন কি আরএনএ এর অংশ নয়, জিন ডিএনএ এর অংশ মূলত। মানে জিনটা পাই আমরা উন্নত জীবদের ক্ষেত্রে সাধারণত, যাদের ক্ষেত্রে আরএনএ থাকে তাদের ক্ষেত্রে স্পেসিফিক ওইভাবে আর জিন বলা হয় না, ঠিক আছে। আরএনএটা সরাসরি তখন বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় হতে পারে একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এগুলো ব্যতিক্রম। সাধারণত একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে। আবার দেখো, বিভিন্ন গবেষণার তথ্য থেকে জানা গেছে জিনই বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্মেতে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি করতে পারে। আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেত অনুযায়ী অনুলিপি নিয়ে আরএনএ তৈরি হতে পারে, সেটা আবার রাইবোজোমে আসে, সেই সংকেত অনুযায়ী আবার সেখানে প্রোটিন তৈরি হতে পারে। এই যে নিচের ফ্লো চার্টটা দেখো, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে পারে। আর এই বিভিন্ন ধরনের প্রোটিনই আমাদের দেহের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই যে আমরা তৈরি প্রোটিন দিয়ে, আমাদের দেহের সব কাজ নিয়ন্ত্রণ করে, সবকিছু করে কে? প্রোটিন। আর এই প্রোটিন তৈরি হয় কিভাবে? প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই ফ্লো চার্টটা দেখো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনগুলো তখন বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলতে পারি যে এই প্রোটিন এট ফার্স্ট কোথা থেকে আসতেছে বলতো? ডিএনএ থেকেই তো আসতেছে, তাই না? ডিএনএ যে নির্দেশনা দিবে, যে সংকেত দিবে, সেই সংকেত অনুযায়ী আরএনএ তৈরি হবে। আরএনএ যেই সংকেত দিবে এবার, সেখান থেকে প্রোটিন তৈরি হবে। তাহলে মেইন নির্দেশটা কে দেয়? ডিএনএই কিন্তু দেয়, যে কি প্রোটিন তৈরি হবে, কি বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হবে, সেটা ডিএনএই ঠিক করে দেয়। বুঝতে পারছো সবাই?
তাহলে এই হচ্ছে ঘটনা। তো এরপর কি হয়, এই যে আরএনএটা প্রথমে, এই প্রোটিনটা প্রথমে সুকেন্দ্রিক কোষের ক্ষেত্রে এই প্রোটিনটা প্রথমে জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক একটা কোষ অঙ্গাণুতে, তারপর সেখান থেকে গোলজি বস্তু, তারপর ভেসিকল দ্বারা এই প্রোটিন নানাবিধ পরিবর্তন হয় এবং উপযুক্ত স্থানে বাহিত হয়। এই প্রোটিন হরমোন, এনজাইম বা বিভিন্ন রূপে বিভিন্ন রূপ লাভ করে আমাদের দেহের বিভিন্ন কাজ করে থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা। এরপরে দেখো, বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তাই একই প্রকৃতির জীবে তা সবসময় একই থাকে। বিভিন্ন জীবের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, মানুষের ক্ষেত্রে যা থাকবে গরুর ক্ষেত্রে কিন্তু সেই জিনের সংখ্যা সেম থাকবে না। আচ্ছা, এরপর দেখো, একই জিনের বিভিন্ন সংস্করণ একই ধরনের বৈশিষ্ট্যকে বিভিন্ন রূপে বা মাত্রায় প্রকাশ করতে পারে। এটা একটা মজার টপিকস, এটা একটু দেখো সবাই, যে মটরশুটির উচ্চতা নির্ধারিত জিনের লম্বা সংস্করণটি হলো ক্যাপিটাল টি, আবার খাটো সংস্করণটি হলো স্মল টি। তাহলে একটা জিন উপযুক্ত পরিবেশ অনুযায়ী বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন সংস্করণ প্রকাশ করে। যেমন মটরশুটির ক্ষেত্রে আমরা যদি দুইটা জিন চিন্তা করি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি। মটরশুটি গাছের ক্ষেত্রে দেখা যায় এই ক্যাপিটাল টি জিনটা লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করে, আর স্মল টি জিনটা খাটো বৈশিষ্ট্য প্রকাশ করে। কি এই টপিক বুঝো না? মনোযোগ দাও, খুব মজার একটা টপিক, বুঝতে পারছো? এবং তুমি জেনে রাখো, একটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দায়ী? দুটা জিন, যার একটা পাই বাবার কাছ থেকে, একটা পাই মায়ের কাছ থেকে। সাপোজ আমি ধরে নিলাম লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল জিন ক্যাপিটাল টি, খাটো বৈশিষ্ট্যের জন্য বা খাটো হওয়ার জন্য দায়ী জিন স্মল টি। তাহলে এক ধরনের জিন, কোন উদ্ভিদে যদি এই জিন থাকে দুইটাই ক্যাপিটাল টি, তাহলে এই উদ্ভিদটা কি হবে বলো তো? লম্বা না খাটো? দুইটাই লম্বার জন্য দায়ী জিন, এটা হবে লম্বা। মনোযোগ দাও সবাই এই টপিকটা একটু। আবার আরেকটা জীবে যদি দুইটাই খাটোর জন্য দায়ী জিন থাকে, তাহলে এই জীবটা কি হবে, খাটো না লম্বা? খাটো। এবার মজার বিষয়, একটা জীবে খাটো লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, দুইটাই একসাথে আছে। তাহলে এই জীবটা কি হবে, লম্বা হবে নাকি খাটো হবে? তোমরা বলতে পারো যে ভাইয়া বছরের অর্ধেক সময় সে লম্বা থাকবে আর অর্ধেক সময় সে খাটো থাকবে, তাই না? এরকম কি হয় যে তুমি আজকে লম্বা কালকে খাটো হয়ে গেছো? এরকম কখনো হয় না। এও হবে লম্বা, কিন্তু এর কারণটা আমরা একটু অনুসন্ধান করি। জিন দুইটা যখন একই রকম থাকে, দুইটাই বড় বা দুইটাই ছোট, একই রকম থাকলে এই অবস্থাটাকে বলি আমরা হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস। আর জিন দুইটা যদি ভিন্ন থাকে, একটা বড় একটা ছোট, এই অবস্থাটাকে বলি আমরা হেটারোজাইগাস। হোমো মানে একই, হেটারো মানে ভিন্ন, তাহলে জিন দুইটা ভিন্ন হলে হেটারোজাইগাস। খুব মনোযোগ দিয়ে শুনো, যে যদি হেটারোজাইগাস হয় তখন দুটা জিন বিপরীতধর্মী বৈশিষ্ট্যের, একটা লম্বা একটা খাটো, তারা একসাথে থাকে, কিন্তু তারা একসাথে থাকা সত্ত্বেও একটা বৈশিষ্ট্যই প্রকাশিত হয়, একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় না, সে দমিত থাকে, চুপচাপ থাকে। যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না তাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই দুইটা টার্ম একটু জেনে নাও। হ্যাঁ, তাহলে এখানে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, কিন্তু এই লম্বা বৈশিষ্ট্যটা হলো একটা প্রকট বৈশিষ্ট্য, আর খাটো বৈশিষ্ট্যটা হলো একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট মানে কি বলতো? ডমিনেন্ট। ডমিনেন্ট মানে কি? যার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি। আর প্রচ্ছন্ন মানে কি? সে ম্যাও ম্যাও বিড়ালের মতো, না এসে ভেঙে পড়ছে একটুতেই, তার কোনো পাওয়ারই নেই। বুঝতে পারছো? রিসেসিভ। তাহলে একজন পাওয়ারওয়ালা মানুষ, একজন পাওয়ার ছাড়া মানুষ একসাথে আছে, তাহলে কার পাওয়ার, মানে কোনটা প্রকাশ পাবে, পাওয়ারওয়ালাটা নাকি যার পাওয়ার নাই সে? কার ইয়া বেশি থাকবে, প্রভাব বেশি থাকবে? অবশ্যই যার পাওয়ার বেশি, তার মানে লম্বাটা। লম্বা বৈশিষ্ট্য একটা প্রকট বৈশিষ্ট্য। এই জন্য এই জিন দুইটা যদি হেটারোজাইগাস অবস্থায় থাকে তাহলে প্রকট বৈশিষ্ট্যটা অর্থাৎ লম্বা বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয়। প্রকট বৈশিষ্ট্য লম্বা, এটা আসলে প্রাকৃতিক বিষয়। খাটোটা কেন প্রকট হয় না? এটা ন্যাচারালি চলে আসতেছে এভাবে। বুঝতে পারছো? এটা আল্লাহ ওইভাবেই করে দিছে। ক্লিয়ার? তাহলে এই হেটারোজাইগাস অবস্থায় জিন দুইটা থাকলেও
সেটা শুধু প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ করে। টিটি ছোট হতে পারে না, এই হেটারোজাইগাস ক্যাপিটাল টি স্মল টি এটা সবসময় লম্বাই হবে, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে। তখন আমরা তাকে বলবো হেটারোজাইগাস লম্বা, আর এটাকে বলবো হোমোজাইগাস লম্বা। ক্লিয়ার? এখন দেখো সুন্দর একটা আমরা জিনিস দেখি। সাপোজ একটা বিশুদ্ধ লম্বা উদ্ভিদের সাথে এবার বিয়ে দিব একটা বিশুদ্ধ খাটো উদ্ভিদের, তো তাদের সন্তানগুলো কিরকম হবে একটু দেখি, যে জেনেটিক্স এর টপিকস। হ্যাঁ, তো মেন্ডেল নামক একজন বিজ্ঞানী উনি কি করছে, যে একজন বিশুদ্ধ লম্বা উদ্ভিদের সাথে বিশুদ্ধ খাটো উদ্ভিদের ক্রস করাইছে। তাহলে ক্রস করলে এর গ্যামেট কি কি তৈরি হবে, একটা ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি, এর গ্যামেট দুইটা তৈরি হবে, একটা স্মল টি একটা স্মল টি। দেখো গ্যামেট বা জনন কোষগুলাতে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে মিওসিস কোষ বিভাজন ঘটবে। এই জন্য প্রতিটা গ্যামিটে দেখো আগে ছিল দুইটা টি, প্রতিটা গ্যামিটে আসছে একটা একটা করে টি। এখানেও ছিল দুইটা ছোট টি, যখন সেখান থেকে গ্যামিট তৈরি হয়েছে কয়টা করে টি? একটা করে। এবার এদের মধ্যে নিষেক ঘটবে। কিভাবে নিষেক ঘটবে দেখো, খুব মজার, যে এর সাথে এর একবার, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, আবার এর সাথে এর একবার, এটাও ক্যাপিটাল টি স্মল টি, তারপর এর কাজ শেষ। এরপরে দেখো এর সাথে এর একবার, এটাও আসবে ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে এর একবার, এটাও আসবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে সবাই ক্যাপিটাল টি স্মল টি, এবং এরা সবাই কি হবে বলতো, লম্বা না খাটো? একটু চিন্তা করে অ্যান্সার দাও, একটু আগে যা পড়াইলাম। এরা সবাই হবে লম্বা, এবং কেমন লম্বা? হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস? সবাই হেটারোজাইগাস লম্বা। এইবার এই জায়গার দুইটা সদস্য নিয়ে এদের মধ্যে আবার বিয়ে দিব, মানে এদের মধ্যে আবার ক্রস করব। সাপোজ এই জায়গার এই সদস্যটা নিলাম, এই জায়গার এই সদস্যটা নিলাম, নিয়ে এদের মধ্যে আবার ক্রস করাবো। তাহলে একটা ক্যাপিটাল টি স্মল টি, আরেকটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, একটা পুরুষ একটা স্ত্রী। এই চিহ্নটা পুরুষ লিঙ্গ বোঝাতে ইউজ করা হয়, আর এই চিহ্নটা স্ত্রীলিঙ্গ বোঝাতে ইউজ করা হয়। পুরুষ বা স্ত্রী না হইলে তো ক্রস হবে না, তাই না? তাহলে এরও গ্যামেট আগের মতোই দুটা তৈরি হবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এটা হবে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম বংশধর, এটা প্রথম বংশধর। আর এরপরে আমরা কি করতেছি, প্রথম বংশধরের দুইটা সদস্যের মধ্যে আবার বিয়ে দিচ্ছি, দিয়ে তৈরি করব দ্বিতীয় বংশধর। ক্লিয়ার? এরপর দেখো এও তৈরি করবে দুটা গ্যামেট, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এবার আরো নিষেধ করো তো কিরকম হবে। ক্রস কথাটার অর্থ কি? ক্রস কথার অর্থ, বাংলা অর্থ হচ্ছে বিয়ে দেওয়া, তাদের মধ্যে সংকরায়ন ঘটানো, প্রজনন ঘটানো। বুঝতে পারছো? এবার দেখো কি ঘটবে, এ যদি এর সাথে মিলে তাহলে তৈরি হবে একটা জীব, তার জিনের গঠন হবে এরকম। তারপর এটার সাথে এটা মিলবে, ক্যাপিটাল টি স্মল টি, আগের মতোই। তারপর এর সাথে এ মিলবে, এটা আসলে হয় স্মল টি ক্যাপিটাল টি, কিন্তু এটাকে লেখা হয় ক্যাপিটাল টি স্মল টি, এভাবে লেখা হয়, ক্যাপিটালটাকে আগে লেখা হয়, আর পরেরটা হবে স্মল টি স্মল টি। তোমরা সবাই এখন একটু চিন্তা করে অ্যান্সার দাও তো, এ লম্বা হবে নাকি খাটো হবে? তোমরাই অ্যান্সার দিবে, আমি বলবো না। এই তো সবাই পারে, এ হবে লম্বা। এই দুইজন কি হবে, লম্বা না খাটো? এই দুইজনও হবে লম্বা, কিন্তু তারা, এই কেন খাটো? ইমদাদুল হক, লম্বা হবে, এটা হেটারোজাইগাস লম্বা, একটু আগেই তো বলে আসলাম যে লম্বা বৈশিষ্ট্য একটা প্রকট বৈশিষ্ট্য। তাহলে এরা দুইজনও লম্বা, আর এর অনুপাত কি? এ হবে খাটো, কারণ এর দুইটা জিনিস খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে এটা হচ্ছে খাটো। তাহলে লম্বা কয়টা? কয়টা জীব লম্বা? তিনটা। খাটো জীব কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি খাটো আর লম্বার অনুপাত কত? 3:1। এটা হচ্ছে দ্বিতীয় বংশধর। তাহলে এই জিনিসটা মেন্ডেল সর্বপ্রথম আবিষ্কার করছিল, মেন্ডেল নামক একজন বিজ্ঞানী মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার সময়, এবং তাকেই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের জনক বলা হয়। বুঝতে পারছো? সবাই সবাই বলো আগে এটা বুঝছো কিনা। এখন তোমরা বললা যে ভাইয়া জিনোটাইপ কি ফিনোটাইপ কি। এই যে জিনের যে গঠন,
ক্যাপিটাল টি স্মল টি, এই জিনের গঠনটাকে আমরা বলি জিনোটাইপ। আর তার যে বাহ্যিক বৈশিষ্ট্য, সে লম্বা নাকি খাটো, সে কালো নাকি সাদা, এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে বলি আমরা ফিনোটাইপ। ফিনোটাইপ মানে কি? বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য যেগুলো বাইরে থেকে আমরা দেখতে পাই। আর জিনোটাইপ মানে হচ্ছে জিনের গঠনটা। ক্লিয়ার? আর জিনেরই আরেক নাম হচ্ছে মেন্ডেলিয়ান ফ্যাক্টর বা মেন্ডেল ফ্যাক্টর। জিন যা জিনিস, মেন্ডেলিয়ান ফ্যাক্টর তাই জিনিস। যাহাই লাউ তাহাই কদু। ক্লিয়ার? এই এই টপিক শেষ করার পরে আর ছোট্ট একটা টপিক, আমাদের 5 মিনিট লাগবে, আমাদের ক্লাস টাইম 2 ঘন্টা, কিন্তু এখন হয়েছে মাত্র 1.5 ঘন্টা। আচ্ছা, কোন বংশধরে কত পার্সেন্ট বৈশিষ্ট্য প্রকাশ পায়, এইটা কিভাবে বুঝবো? কোন বংশধরে কত পার্সেন্ট বৈশিষ্ট্য? তাহলে দেখো তো, এখানে লম্বা বৈশিষ্ট্য কত পার্সেন্ট? 4টা উদ্ভিদ যদি আমরা চিন্তা করি, 4টা উদ্ভিদের মধ্যে কয়টা লম্বা? 3টা। তাহলে কত পার্সেন্ট আসবে? 75%। আর 4টার মধ্যে খাটো কয়টা? একটা। তার মানে কত পার্সেন্ট? 25%। বুঝতে পারছো কিভাবে বের করবা? খুব ইজি। ওকে, এখন আমরা একটা পোলে চলে যাই। এই পোলটা একটু চিন্তা করে এখন অ্যান্সার দাও সবাই। চিন্তা করে অ্যান্সার দিতে হবে, দুমদাম লাগাইলে হবে না কিন্তু। পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত? পাশাপাশি দুটো নিউক্লিওটাইডের দূরত্ব, পোলটা আমি শেষ করে দেই। হ্যাঁ, হুম, 3জন লাগাইছে 20। সঠিক আনসার শুনে নাও, এই 20 হচ্ছে ব্যাস, কিন্তু প্রশ্নে ব্যাস চাওয়া হয়নি। 7জন লাগাইছে 34। খুব কতবার বললাম, দেখো ক্লাসে যে তোমাদের মনোযোগ থাকে না তার প্রমাণ। 34 অ্যাংস্ট্রম হচ্ছে একটা হেলিক্সের ঘূর্ণনের দৈর্ঘ্য, একটা প্যাসের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। এরপর 69 জন আমার স্টুডেন্ট তারা দাগাইছে 3.4 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, যে পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তোমরা ইচ্ছা করেই অনেকে ভুল দাগাও, বুঝতে পারছো? যে দেখি ভাই, আমরা ভাইয়া যত বুঝাক আমরা ভুল দাগাবই, সে তার নীতিতে অনর। আচ্ছা, এখন দেখো যে কথাগুলো আমি বলে আসলাম, সেই কথাগুলাই কিন্তু এখানে দেওয়া আছে, যে এই বিভিন্ন মাত্রা, লম্বা সংস্করণটি ক্যাপিটাল টি, খাটো সংস্করণটি স্মল টি। আর এই দুটি যখন একত্রে থাকে তখন লম্বা বৈশিষ্ট্যই প্রকাশ পায়, কারণ টি এর সাপেক্ষে ক্যাপিটাল টি কে বলা হয় প্রকট, এবং ক্যাপিটাল টি এর সাপেক্ষে স্মল টি কে বলা হয় প্রচ্ছন্ন। এই কথাগুলাই কিন্তু এতক্ষণ আমি বলে আসছি। যখন কোনো জীবের জিনের দুটি সংস্করণই প্রচ্ছন্ন হয় তখনই কেবল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন দুটাই প্রচ্ছন্ন হবে তখনই শুধু সে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। আর বাকি বিষয়গুলো তো আমি তোমাদের ছবি দিয়ে সুন্দর করে বুঝাই দিলাম, তাই না? এখানে গ্রেগর জোহান মেন্ডেলের কথা বলা আছে, যে উনি মটরশুঁটি নিয়ে গবেষণা করার সময় বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছেন সেটি আজ জিন রূপে পরিচিতি লাভ করেছে। এর জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। এরপরে ওনার দেখো এই যে গবেষণার যে থিওরিটা সেটা আমি তোমাদেরকে আলোচনা করলাম, যে একটা লম্বা মটরশুঁটি গাছ আর একটা খাটো মটরশুঁটি গাছ নিয়ে উনি গবেষণা করছে, করে প্রথম বংশধর বা F1 জেনারেশন, এই F1 দিয়ে বোঝাচ্ছে প্রথম বংশধর, প্রথম বাচ্চা কাচ্চা। প্রথম বাচ্চা কাচ্চা গুলো দেখা যায় সবাই লম্বা হয়। এরপরে যখন আরো জনন করা হয় তখন দেখা যায় 3 ভাগ হয় লম্বা আর 1 ভাগ হয় খাটো। এই হচ্ছে কথা। ফ্যাক্টর কি? এই যেটাকে আমরা জিন বলতেছি, মেন্ডেল ওটাকেই বলছিলেন ফ্যাক্টর। জিন বা ফ্যাক্টর একই জিনিস। এখন আমাদের এই অধ্যায়ের লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এটা বুঝতে লাগবে আমাদের 2 মিনিট, 2 মিনিটের বেশি কিছুই লাগবে না। এখন বলো, এই পর্যন্ত কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন একটু আসো তো ভাইয়া। এ ভাইয়া আর বেশিক্ষণ লাগবে না আমাদের, ভাইয়ার জন্য 10টা মিনিট 5টা মিনিট সময় দেওয়া কি খুব বেশি হয়ে যাবে বলো তো? হুম, এই ক্লাস করার ফুল স্টামিনা থাকবে। আমরা যখন ক্লাস করতাম, এই যে তোমরা অনেকেই বলতেছো ভাইয়া মেডিকেলে চান্স পাইতে চাই, ডাক্তার হতে চাই। এই ডাক্তার হইতে চাইলে তোমাদেরকে একটা অপারেশন করতে হবে 23-24 ঘন্টা ধরে। এই যে মাথায় যে তোমরা নাম শুনছো নিউরো সার্জারি করে, তাই না?
তুই মাথা কেটে মানুষের মাথা কেটে 1 ঘন্টা পর যদি তুমি ক্লান্ত হয়ে যাও, তুমি তো বলবা ধুর আর মাথা কাটবোই না, আমাকে বোরিং লাগতেছে, ধুর মারা যাক লোক, তুই অপারেশন রেখে তো তুমি ঘুমাই পড়বা। তাহলে এরকম ডাক্তার হলে হবে? অনেক স্টামিনা থাকতে হবে, 2-3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করতে হবে, হ্যাঁ, 23-24 ঘন্টা ধরে একটা অপারেশন করতে হবে। তো ডিএনএ অনুলিপন, ডিএনএ অনুলিপনের মাধ্যমে পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয়। তাহলে পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এইটাকে আমরা বলি ডিএনএ অনুলিপন বা ডিএনএ প্রতিলিপন। এটা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বা সেমি কনজারভেটিভ প্রসেসের মাধ্যমে। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা কি? অর্ধ সংরক্ষিত হয়, অর্থাৎ এইটা একটা মাতৃ ডিএনএ, সাপোজ এটা একটা মাতৃ ডিএনএ, এই ডিএনএটা অনুলিপিত হবে বা প্রতিলিপিত হবে, অর্থাৎ এখান থেকে 2টা ডিএনএ তৈরি হবে। প্রথমে কি হয়, এই ডিএনএ এর যে 2টা স্ট্র্যান্ড বা 2টা শ্বাস বা 2টা সূত্রক, এই 2টা সূত্রক আলাদা হয়ে যায়। বুঝতে পারছো? দেখো এই যে এটা একটা সূত্রক, সে একদিকে আলাদা হয়ে গেছে, আর একটা সূত্রক সে আরেক দিকে আলাদা হয়ে গেছে। এরপর কি হয়, এই 2টাকে বলি আমরা পুরাতন সূত্রক বা শ্বাস, এটাও পুরাতন। আর কোষের মধ্যে অতিরিক্ত অনেক এক্সট্রা কি থাকে জানো? নিউক্লিওটাইড থাকে। কোষের মধ্যে অনেকগুলো এক্সট্রা নিউক্লিওটাইড ঘুরে বেড়ায়। তো এইখানে আছে গুয়ানিন, এর সাথে বাইরের কোন নিউক্লিওটাইডটা যুক্ত হতে পারে বলো তো? গুয়ানিনের সাথে কোন নিউক্লিওটাইড যুক্ত হতে পারে ডিএনএ এর ক্ষেত্রে? সাইটোসিন। তার মানে বাইরে থেকে এখানে সাইটোসিন নামক একটা নিউক্লিওটাইড যুক্ত হতে পারে। তারপরে এখানে আছে থাইমিন, বাইরে থেকে কোন নিউক্লিওটাইড এখানে এসে যুক্ত হবে বলো তো? অ্যাডিনিন। তাহলে এরা যদি পরস্পর আবার এভাবে যুক্ত হয় তাহলে আরেকটা ডিএনএ চেইন তৈরি করবে না? এখানে আছে সাইটোসিন, এখানে তাহলে কে আসবে? গুয়ানিন। এখানে আছে অ্যাডিনিন, এখানে তাহলে কে আসবে? থায়ামিন। এখানে সাইটোসিন আছে, এখানে কে আসবে? গুয়ানিন। এখানে গুয়ানিন আছে, তাহলে কে আসবে? সাইটোসিন। এরা পরস্পর যদি যুক্ত হয় তাহলে আরেকটা চেইন তৈরি হবে। তাহলে এইটা একটা ডিএনএ চেইন, আর নতুন আরেকটা ডিএনএ চেইন তৈরি হইলো। তাহলে এই জিনিসটা একটা নতুন ডিএনএ হিসেবে কাজ করতে পারবে না পরবর্তীতে পেঁচাইলে? দেখো খুব সিম্পল। ঠিক একইভাবে এই দিকেও একই ঘটনাটা ঘটবে। কোষের মধ্যে অনেক এক্সট্রা ফসফেট থাকে, কোষের মধ্যে সব উপাদান অতিরিক্ত পরিমাণে স্টোর আছে, ফসফেট বলো, রাইবোজ সুগার বলো, নিউক্লিওটাইড বলো, অনেক স্টোর আছে। এবার এইদিকে সেম সেম ঘটনা ঘটবে, এখানে আছে সাইটোসিন, তার মানে এক্সট্রা কি আসবে বলতো? গুয়ানিন। এখানে আছে অ্যাডিনিন, তার মানে এক্সট্রা কি আসবে? থাইমিন। এখানে আছে গুয়ানিন, তার মানে এক্সট্রা কি আসবে? সাইটোসিন। থাইমিন আছে, তাহলে এক্সট্রা কি আসবে? অ্যাডিনিন। গুয়ানিন আছে, এক্সট্রা আসবে সাইটোসিন। সাইটোসিন আছে, এক্সট্রা আসবে গুয়ানিন। এরাও পরস্পর যুক্ত হয়ে আরেকটা ডিএনএ এর চেইন তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে এইটা আরেকটা নতুন ডিএনএ হিসেবে আত্মপ্রকাশ করবে। তাহলে দেখো তো, একটা ডিএনএ ভেঙে গিয়ে কয়টা ডিএনএ তৈরি হইলো? 2টা ডিএনএ। এই 2টা ডিএনএ এর মধ্যে একটা শ্বাস, এই শ্বাসটা বা এই সুতাটা, এই সূত্রকটা পুরাতনটারই না, আর একটা সূত্রক নতুন তৈরি হইলো কোষের মধ্যে। ঠিক একইভাবে এই ডিএনএটারেও এই সুতাটা বা এই সূত্রকটা পুরাতন, আর এইটা তৈরি হইলো নতুন। তাহলে প্রতিটা ডিএনএ এর অর্ধেক সূত্র যেহেতু পুরাতন থেকে আসতেছে, এই জন্য এই ঘটনাটাকে বলতেছি আমরা অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ প্রসেস। বুঝছো? পরের ছবিটা দেখো, আরো ক্লিয়ার হবা। এই যে দেখো এই ছবিটা, এই ছবিটা দেখলে একদম একদম ঝকঝকা ক্লিয়ার। দেখো কি হচ্ছে, এটা একটা ডিএনএ, একজন এনজাইম এসে শ্বাসটাকে আগে ভেঙে দিচ্ছে। তাহলে এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড করে দিল, এটাকে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড করে দিল। এরপর এই যে কোষের মধ্যে দেখো ফ্রি নিউক্লিওটাইড, কোষের মধ্যে এগুলো রিজার্ভ থাকে, এই প্রতিটা নিউক্লিওটাইড একটার সাথে একটা, একটার সাথে একটা যুক্ত হচ্ছে, হয়ে নতুন আরেকটা চেইন তৈরি করতেছে। ঠিক এই দিকেও পুরাতন শ্বাসটা কি হচ্ছে, অনেকগুলো নিউক্লিওটাইড একটার পর একটা, একটার পর একটা যুক্ত হয়ে আরেকটা শ্বাস তৈরি করতেছে। বুঝছো? নতুন সূত্রগুলো কোত্থেকে আসতেছে? এই নতুন সূত্রগুলা এক্সট্রা নিউক্লিওটাইড কোষের মধ্যে অনেক থাকে, এই এক্সট্রা নিউক্লিওটাইড গুলা এসে পুরাতন সূত্রের সাথে যুক্ত হয়ে নতুন সূত্র তৈরি করতেছে, হয়ে এই যে পরে তারা দেখো আরো পেঁচাই গেল, পেঁচাই গিয়ে আরেকটা নতুন ডিএনএ তৈরি হলো। এখানে ওই যে 2টা সূত্র তৈরি হলো, এও পরে আরেকটা নতুন ডিএনএ তৈরি হবে। আর এই যে ডিএনএ 2টা আলাদা হচ্ছে কিভাবে? একটা এনজাইমের প্রভাবে ডিএনএ এর 2টা সূত্রক আলাদা হয়ে যায়। সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেস এনজাইম। আর দেখো এই যে নতুন নিউক্লিওটাইড গুলোকে জোড়া লাগাচ্ছে, এই যে দেখো পুরাতনের সাথে এই যে নতুন নিউক্লিওটাইড গুলো এসে জোড়া লাগতেছে,
দেখো এই জোড়া লাগার কাজে যে এনজাইমটা কাজ করতেছে সেটাকে বলতেছি পলিমারেজ এনজাইম। বুঝছো? এটা ভিডিও দেখাবো এখন, সেই ভিডিও দেখলে আবার ক্লিয়ার হবে। এখন একটু দেখো ডিএনএ গঠন এবং ডিএনএ এর প্রতিলিপন, এইটার জিনিস আমরা একসাথে একটা ভিডিওর মাধ্যমে দেখি। কি বলো তোমরা? একটু দাঁড়াও। আচ্ছা, আসছে, দেখো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? মনে হয় দেখতে পাচ্ছ। তাহলে এখন দেখো দেখি একটু যে এইটা একটা ডিএনএ, এটা ডাবল হেলিক্স স্ট্রাকচার, দুইটা সূত্র তোমরা ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না? এই ডাবল হেলিক্স স্ট্রাকচারটা এরপর কি হচ্ছে দেখো সিঙ্গেল হেলিক্স হয়ে যাচ্ছে, মাঝখানে তাদের যে বন্ধনটা সেটা ভেঙে যাবে। কি এনজাইম ভেঙে দিবে? হেলিকেস এনজাইম। এই যে নাইট্রোজেন বেস গুলা দেখতে পাচ্ছ, অ্যাডিনিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত আছে। এরপরে দেখো হেলিকেস এনজাইম এসে দুইটা ছাঁচকে কি করে দিবে? আলাদা করে দিবে বা ভেঙে দিবে। লক্ষ্য করো সবাই ভিডিওটা, এই যে দেখো একটা এনজাইম সে এসে দুইটা ছাঁচকে আলাদা করে দিচ্ছে, দেখো দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যাচ্ছে, সেই এনজাইমটার নাম হচ্ছে হেলিকেস এনজাইম। আর এই দুইটা খণ্ডকে তখন রেপ্লিকেশন ফর্ক বলা হয়। এই টার্মগুলো তোমার এখন আপাতত চেনার দরকার নাই, এই টার্মগুলো এত কঠিন কঠিন টার্ম। এরপর দেখো এই যে এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড পরিণত হয়ে গেল, প্রাইমেস নামক আরেকটা এনজাইম এসে কি করে? এই যে নতুন নতুন আরএনএ যে বেসগুলো আছে, ডিএনএ যে বেসগুলো আছে, নিউক্লিওটাইড গুলা, সেগুলা দিয়ে আরেকটা চেইন তৈরি করে দিচ্ছে। এই প্রথমে একটা স্বল্প খণ্ড তৈরি হয় চেইনের, সেটাকে আমরা বলি প্রাইমার। এই টার্মগুলো তোমাদের জানার দরকার নাই, জাস্ট একটু দেখে নাও। এরপর ডিএনএ পলিমারেজ নামক এনজাইম এসে কি করবে? নতুন নতুন অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত করে দিতেই থাকবে। এই যে দেখো অনেকগুলো এক্সট্রা নিউক্লিওটাইড আসতেছে, এই নিউক্লিওটাইড গুলা পুরাতন নিউক্লিওটাইডের সাথে যুক্ত হয়ে আর একটা নতুন চেইন তৈরি করতেছে, দেখো কত সুন্দর করে করে সামনের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছেই। আর ডিএনএ এর একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াস অনুলিপিত হয়, এই স্ট্র্যান্ডটাকে বলি আমরা লিডিং স্ট্র্যান্ড। তার মধ্যে কোনো ভাঙা ভাঙি নাই, বিরতি নাই, দেখো কন্টিনিউয়াস একটা চেইন থেকে দুইটা চেইন তৈরি হচ্ছে। আর আরেকটা স্ট্র্যান্ডে কি হয়? ভেঙে ভেঙে নতুন চেইন তৈরি হয়, সেই স্ট্র্যান্ডটাকে বলি আমরা ল্যাগিং স্ট্র্যান্ড, যে অনেকগুলো খন্ড খন্ড তৈরি হয় এক্ষেত্রে। এক্ষেত্রেও দেখো প্রাইমেজ এনজাইম নতুন করে নিউক্লিওটাইড গুলো যুক্ত করে দিচ্ছে। এবারে যে ডিএনএ পলিমারেজ নতুন করে ডিএনএ বেস নিয়ে আগের চেইনটার সাথে আরেকটা নতুন ডিএনএ চেইন তৈরি করে দিচ্ছে। তাহলে একটা ডিএনএ থেকে তৈরি হচ্ছে কয়টা ডিএনএ? দুটা ডিএনএ। বোঝা যাচ্ছে না? খুব কঠিন লাগতেছে কি? দেখো আচ্ছা, খুব ইজি, তেমন কিছুই নেই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ঘটনা, তেমন কিছুই নেই। তাহলে এইভাবে একটা ডিএনএ কয়টা ডিএনএ তে পরিণত হয়ে গেল? এই যে দেখো দুইটা ডিএনএ তে পরিণত হয়ে গেল। এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ। আচ্ছা, টেলিগ্রামে দিয়ে দিব। এই দুইটা ডিএনএ তৈরি হইলো। এখন বলতেছে অনেকে যে ভাই এই ডিএনএটা এরা দেখো পরে প্যাচ তৈরি করতেছে, এই যে দেখো প্যাচাই গেল, ব্যাস দুইটা কমপ্লিট ডিএনএ তৈরি হয়ে গেল, শেষ। এখন আল বাসাদ বিন বন্ধন বলতেছে ভাইয়া ডিএনএ কেন অনুলিপিত হয়? এই যে দেখো তো একটা কোষ থেকে দুইটা কোষ যখন তৈরি হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে, তো তখন কি দরকার? এই কোষের মধ্যে যে ডিএনএটা আছে সেই ডিএনএ একটা ডিএনএ থেকে দুইটা হওয়া দরকার না? কারণ দুইটা কোষে দুইটা ডিএনএ যাবে, নইলে তো ডিএনএ অর্ধেক হয়ে যাবে তাই না মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে একটা কোষ থেকে বিভাজিত হয়ে যদি দুইটা কোষ হয়ে যায়, তাহলে কোষের মধ্যে প্রথম কোষে যে ডিএনএটা আছে সেটা ডাবলিং হতে হবে না? ডাবলিং যদি না হয় তাহলে পরের কোষে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে?
অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, অনেক কোষে যাওয়ার জন্য। আচ্ছা, তো এই হচ্ছে কথা। এখন ডিএনএ রেপ্লিকেশনটা একটু রিডিং পড়াই দিয়ে শেষ করব। দেখো, এই প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। ডিএনএ সংরক্ষণশীল হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। আর প্রথমে দুইটা ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ড ভেঙে যায় দুইটা সূত্রের মধ্যে। আর তখন কি হয়, কোষের ভিতরে ভাসমান নিউক্লিওটাইড গুলো অ্যাডেনিনের সাথে থায়ামিন, এই যে সিস্টেমে যুক্ত করলাম আমরা, অ্যাডেনিনের সাথে থায়ামিন, থায়ামিনের সাথে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন, এভাবে যুক্ত করে 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 দিয়ে আরেকটা নতুন সূত্র তৈরি করে, নতুন সুতা তৈরি করে। আর ডিএনএ দুটি সূত্রের ভিতরে একটি পুরাতন সূত্র রয়ে যায়, তার সাথে একটি নতুন সূত্র যুক্ত হয়, তাই না? তাহলে দুইটা সূত্রকের মধ্যে একটা পুরাতন আর একটা নতুন। আর অর্ধেক পুরাতন অর্ধেক নতুন, এই জন্য এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা অর্ধ রক্ষণশীল পদ্ধতি। 1956 সালে ওয়াটসন ও ক্রিক এ ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে বলো তো? ক্লিয়ার, তাই না? 5-3 প্রান্ত, এই টপিকটা তোমাদের বইয়ে টোটালি আলাদা, ইন্টারে জানবে এটা সম্পর্কে। এখন এটার সম্পর্কে কিছু দরকার নাই। 5 প্রান্ত মানে 5 নাম্বার কার্বনের প্রান্ত, 3 বা 3 মানে 3 নাম্বার কার্বন খোলা আছে বা ওই প্রান্তটা খোলা আছে। এটা পুরোপুরি ইন্টারের টপিক, এটা বুঝাইতে গেলে অনেক কিছু পড়াইতে হবে, সেটা তোমাদের সিলেবাসে নাই, ইন্টারেই জানবা ইনশাল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের টপিকস। ক্লাস তোমাদের কেমন লাগছে জানি না, যদি একটা ওয়ার্ডও শিখাইতে পারি তোমাদেরকে তবেই আমার সার্থকতা। এখন আর 2টা ভোট আছে, 2টা ভোটের অ্যান্সার দিয়ে যাও। দেশের বাড়ি কই বলে যান। আব্দুল্লাহ আল আদনান, দেশের বাড়ি হচ্ছে নীলফামারী, রংপুর ডিভিশন, উত্তরবঙ্গের জেলা। হ্যাঁ, আচ্ছা, এটা সবাই, তাও একজন ভুল দেখাইছে। তাহলে বংশগতিবিদ্যার জনক কে? কতবার বললাম, কতবার বললাম। নওশীন তসনিয়া তাবাসসুম, তার বাড়ি নীলফামারী। আচ্ছা ভাইয়া, খুব ভালো করে সবাই পড়াশোনা করো। তাহলে বংশগতিবিদ্যার জনক কে? এই পোলটার অ্যান্সার হচ্ছে মেন্ডেল। যারা ভুল করছো 4 জন, ওয়াটসন, ওয়াটসন দাগাইছো, তারা জেনে নাও বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল। আর এরপরে আরেকটা পোল দিয়ে দেই, সেটা হচ্ছে লাস্ট পোল, একটু অ্যান্সার চিন্তা করে দাগাবা। এই প্রশ্ন আগে ভালো করে দেখো, হুদাই দাগাইলে হবে না, প্রশ্নটা ভালো করে দেখো, ইচ্ছা মতো যে যার মতো দাগাচ্ছে। আরএনএ তে কোন নাইট্রোজেন বেস থাকে না? 12 জন দাগাইছে ইউরাসিল, 14 জন। তাহলে দেখো, আরএনএ তে থাকে না, প্রশ্ন কিন্তু থাকে না, এই জন্য অনেকে কিন্তু থাকে মনে করে ইউরাসিল দেখাইছো। আরএনএ তে থাকে না কোনটা? থায়ামিন। তাহলে দেখো, তোমরা অনেকেই ভুল দেখো। দুই বন্ধুর গল্প বলি। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে 2 দিয়ে যোগ করে যে 4 হয়, এটা তুই যদি আমাকে বুঝাইতে পারিস আমি তোকে 1,00,000 টাকা দিব। তো সে বলছে এই চ্যালেঞ্জ কোনো ব্যাপার, 2 দিয়ে 4 হয় এটা বোঝানো কোনো ব্যাপার, অনেক সিম্পল বিষয় না। সে চ্যালেঞ্জে রাজি হয়েছে আর বলছে যে তুই যদি আমাকে বুঝাইতে না পারিস তাহলে তুই আমাকে 1,00,000 টাকা দিবি। তো এরপরে সে বোঝানো শুরু করলো, বলো যে দোস্ত দেখ, এই জায়গায় 2টা টান দিলাম, এই জায়গায় 2টা টান দিলাম, হইলো কয়টা? 1 2 3 4, বুঝছিস? কয় না, আমি বুঝি নাই। কয় দেখ, এই জায়গায় 2টা কলম আছে, এই জায়গায় 2টা কলম আছে, যোগ করলাম কয়টা কলম হয়? 1 2 3 4, বুঝছিস? কয় না, আমি বুঝি নাই। কয় এখানে 2টা মানুষ, এখানে 2টা মানুষ, যোগ করলাম 1 2 3 4টা মানুষ হইলো, বুঝছিস? কয় না, আমি বুঝি নাই। তার মানে সে নিয়ত করেই আছে যে যেভাবেই তাকে বলুক সে কি বলবে সব সময়? সে বুঝে নাই। তো তোমরা অনেকে নিয়ত করেই থাকো যে অ্যান্সার যতই ভাইয়া দেখ, যতবারই বলুক, আমরা কি দেখাবো? ভুলটা দেখাবো। এই জন্য 14 জন দাগাইছো ইউরাসিল, 4 জন দাগাইছো গুয়ানিন, 3 জন দাগাইছো অ্যাডিনিন, সমান ভাবে অ্যান্সার দিছো, তো বাদ যাবে না একটিও শিশু। পরীক্ষার হলে এই কাজ করিও না যে এমসিকিউ 4টা অপশনে আল্লাহর রহমতে দাগাই দিয়ে আসি।
ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসে থাকার জন্য। আল বাসাত বিন বন্ধন, আপনার নাম কি? আমি আবারও পরিচয়টা দিয়ে দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস থার্ড ইয়ারে অধ্যয়ন করতেছি। আর সাকিব ভাইয়ার রিলেটিভ কি? সাকিব ভাইয়ার সহ আমি একই মেডিকেলে, ভাই আমার সিনিয়র, আমি ভাইয়ের জুনিয়র, আর ভাইয়ের বাসাও উত্তরবঙ্গেই। এই হচ্ছে কথা। আর আমার কলেজ ছিল নীলফামারী সরকারি কলেজ। তো এতটুকুই হচ্ছে ক্ষুদ্র মানুষ আমি, তার ক্ষুদ্র পরিচয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করবা। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।